নমস্কার বন্ধুরা, গল্পকথক রীতি চ্যানেলে আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব কোজাগর উপন্যাসের 11তম পর্ব। সন্ধে হয়ে আসছে। পাহাড়তলির প্রায়ান্ধকর বনস্থলীর আলো আধারির চাঁদোয়া ফুঁড়ে উড়ে যাচ্ছে ধূসর কালো দীর্ঘগ্রীবা রাজহাঁসের দল দ্রুত পক্ষে। দূরের মৎস্যগন্ধি নদীর নূপুর নিক্কণিত জলৈজ নির্জনে। ওরা সব পরিযায়ী পাখি, কত দূর থেকে আসে শীতে, আবার শীত ফুরলেই খেলা শেষ করে উড়ে যায় নিজেদের জলাভূমিতে। ওরা যখন বনজঙ্গলের মাথা ছুঁয়ে উড়ে যেতে যেতে ওদের হলুদ কালচে ঠোঁটে কী সব দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ করে, তখন মনে হয় সেই কোয়াক কোয়াক মন্ত্রে প্রকৃতিকে ওরা এইমাত্র গর্ভবতী করে দিয়ে গেল। টুসি আকাশের দিকে চেয়ে ওদের সাবলীল স্বচ্ছন্দে উড়ে যাওয়া দেখছিল উদাস অবাক চোখে। ওর স্নিগ্ধ শরীরের উন্মুখ জমিতে সতেজ নরম চিকন জীবনের বীজ বুনে গেছে এমনি এক শীতের সুন্দর অচেনা পাখি। অথচ ওর চেনা চিরচেনা অন্য বন্য এক প্রাণবন্ত পাখির পথ চেয়ে টুসি কোনো প্রতীকী নারীর মতো শীষ তোলা গা শিউরানো সুখের আশ্বাসে দাঁড়িয়ে আছে এই সুন্দর দেশের এক সুন্দরী সরল নারী, যেন যুগ যুগান্ত ধরে। পাহাড়ের চূড়ো থেকে হঠাৎ উড়ে আসা দামাল ভেজা হাওয়ার মতো নানকো পাখিটি বুঝি এখনই এসে লেবু ফুলের গন্ধ ভরা নুপুর পরা দুষ্টু বৃষ্টির মতো পুটুর টুপুর টুপুর পুটুরের দীর্ঘ নাচের দৌরাত্ম্য শুরু করে দেবে তার ঝিম ধরা যুবতী শরীরের ঝিঁঝি ডাকা গহীন ঝিলে এক্ষুনি। কিন্তু নানকু আসেনি। কোথায় কোথায় যে উধাও হয়ে যায় নানকু না বলে কয়ে, তা নানকুই জানে। অন্যমনস্ক টুসির চমক ভাঙল বুলকি আর পরেশনাথের ডাকে। চমকে উঠে টুসি বলল, তোরা এই ভর সন্ধেতে এখানে কি করছিস? এখনো বাড়ি যাসনি? জানিস না সঞ্চিতটা রোজ হামলা করছে? বুলকি বলল, জানি না, আবার আমাদের বাছুরটাকে এক্ষুনি ধরে নিয়ে গেছে, তাই তো দৌড়ে এলাম তোমার কাছে। কারুয়া চাচা কোথায় জানো? টুসি আতঙ্কিত গলায় বলল, বলিস কি রে? কারুয়া চাচা যেখানেই থাক, তোরা এক্ষুনি দৌড়ে বাড়ি চলে যা। জানিস না চিতাটা মানুষ ধরছে? এ কি এমনি সঞ্চিত? তোদের সাহস তো কম নয়। পরেশনাথ বলল, সাহস নেই আমাদের টুসি দিদি, কিন্তু চিতাটা আমাদেরই বাড়ির পিছনের নালায় বসে সাফেদি বাছুরটার হাড় চিবিয়ে খাচ্ছে কড়মড় করে। বাবা কোমরের ব্যথায় হাঁটতে পারে না, জ্বর খুব সকাল থেকে। কি করব বুঝতে না পেরে তোমার কাছেই দৌড়ে এলাম আমরা। টুসি আবার ওদের ধমক দিয়ে বলে, তোরা আবার দৌড়ে বাড়ি যা, দরজা বন্ধ করে থাকবি, সারা রাত কেউ বেরোবি না। কাল সকালে যা হয় হবে। আমি বাবাকে বলবো, বাবা ফিরলে। বাবা গাড়ুতে গেছে, কাল ফিরবে। আজকাল তো বিকেলের পর কেউ বাড়ির বাইরে বেরোয় না, কারোর উপায় নেই বেরোবার। দেখছিস না হাট পর্যন্ত ভেঙে যাচ্ছে বেলাবেলি এই সঞ্চিতটারই জন্যে। আর বলিহারি তোদের সাহস, কোনো কথা নয়, এক্ষুনি পালা তোরা। এক্ষুনি কারুয়া চাচাকে কোনো ক্রমে খবর দিতে পারলে দেব। চলে যেতে যেতে বুলকি বলল, নানকু ভাইয়া কোথায়? টুসি বলল, তোর নানকু ভাইয়াই জানে। ছাতার বিয়ে হলো আমার, ছাতার ভাতার। বিয়ের নামে বিয়ে করে উধাও হলো। কখনো আসে সপ্তাহে একবার, কখনো তকাও করে না। কে বলবে আমার বিয়ে হয়েছে 1 মাস? কবে তাকেই ধরবে চিতাটা, সেই ভয়েই মরে যাচ্ছি আমি। রাত বিরেতে বনে জঙ্গলে কী যে করে বেড়ায়, ভূত একটা, যাচ্ছে তাই। এবার ভাই বোন ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলল বাড়ির দিকে। যখন বাড়ির কাছাকাছি পৌঁছেছে তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে। তাড়াতাড়িতে আবারও ক্ষেতের মধ্যে দিয়ে শর্টকাট করল ওরা। প্রায় বাড়িতে পৌঁছে গেছে, হঠাৎ দেখে নালার মধ্যে থেকে উঠে এসে চিতাটা একটা বড় পাথরের ওপর দাঁড়িয়ে আছে। তাদের দুধ সাদা বাছুরটার রক্তে চিতাটার মুখ, নাক, বুক, গোঁফ
সব লালে লাল হয়ে আছে। ওদের দুই ভাই বোনের পায়ের আওয়াজ শুনে কী ব্যাপার দেখার জন্যই বোধহয় উঠে এসেছিল সঞ্চিতুয়াটা। তাকে দেখতে পেয়েই ওরা দুই ভাই বোন একই সঙ্গে চিৎকার করে উঠল। হঠাৎ মনে হলো চিতাটা বোধহয় ওদের দিকেই দৌড়ে আসছে। ঘরের মধ্যে থেকে মানিয়া বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে টাঙ্গি হাতে দরজা অবধি এলো অনেক কষ্টে। মুখে চিৎকার করে গালাগালি করে চিতাটাকে ভয় পাওয়াবার চেষ্টা করতে লাগলো। তারপর অনুনয় বিনয় করে ভগবানের আশীর্বাদ চেয়ে অসহায় সম্বলহীন বাপ তার সন্তানদের প্রাণ ভিক্ষা করল বারবার চিতাটার কাছে। ওরা দুই ভাই বোন দৌড়ে এসে ঘরে ঢুকলেই তাড়াতাড়ি দরজা বন্ধ করল মানি। ঘরের ভিতরে মাটির ওপর কাঁথাতে শুয়ে মঞ্জুরি গালাগালি করতে লাগলো মানিকে, ছেলে মেয়ে দুটোকে পাঠাবার জন্যে। বলল, বিয়ে আক্কেলে লোক, নিজের মোড়র নেই ঘর থেকে বেরোবার। দুধের ছেলে মেয়ে দুটোকে বাঘ দিয়ে না খাওয়ালে হচ্ছিল না। বাপ না শত্রু? মানি বলল, বাজে কথা বলিস না, আমার নয় কোমর ভেঙেছে, তাই না এত কথা। মঞ্জুরি পাশ ফিরে শুতে শুতে বলল, তোমার কোমর আবার কবে ছিল? চিরদিনই তো কোমর ভাঙা মরদ তুমি। কোন সুখটা দিয়েছ আমাকে তুমি জীবনে? এখন এই ছেলে মেয়ে দুটোকে বাঘে খেলেই তোমার হাড় জুড়োয়। হঠাৎ ওরা সবাই চুপ করে গেল। মনে হলো বন্ধ দরজার ওপরে নখ দিয়ে কেউ আঁচড়াচ্ছে। কয়েক সেকেন্ড চুপ করে থেকেই ওরা একসঙ্গে আবার চিৎকার করে উঠল। মঞ্জুরিও কাঁথা ছেড়ে উঠে বসে হাতা দিয়ে হাড়ি বাজাতে লাগলো। ভয়, ভীষণ ভয়। ওদের উপবাসী পেটের মধ্যে একদল ছাতার পাখি যেন নড়ে চড়ে বসতে লাগলো, ছ্যাঁ ছ্যাঁ করে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর শব্দ মরে গেল। ওরাও ঘরের ভিতর মরার মতো পড়ে রইল। একটু পরে হাড় কামড়ানোর মতো কর্মর আওয়াজ আবার শোনা গেল নালা থেকে। উৎকর্ণ হয়ে শুনতে লাগলো ওরা। তারপর সারা রাত ঘুমিয়ে ও জেগে কোনো ক্রমে কাটিয়ে দিল। মঞ্জুরি পথ্য পেল না, কোনো ওষুধ পেল না। ছেলে মেয়ে দুটো ও মানি কিছু খেতেও পেল না সেই রাতে। চিতাটার সাহস দিনকে দিন বেড়েই যাচ্ছে। টেট্রা চাচাকে ধরার পর কোনো মানুষ ধরেনি ঠিকই, কিন্তু একটা কুকুর, দুটো পাঁঠা, ঢাঙ্গর বস্তির দুটো শুয়োর এবং আজ এই বুলকিদের বাছুরটা তার পেটে গেল। পুরো ভালুমার অঞ্চলে অলিখিত সান্ধ্য আইন জারি হয়ে গেছে। বিকেল থাকতে থাকতে সকলেই যে যার ঘরে ঢুকে পড়ে। উঠোনেও কেউ থাকে না। যদি কেউ অন্য বস্তিতে যায় তাহলে সেখানেই থেকে যায়। বিকেলে ভালুমারে ফেরার চেষ্টাও করে না। দিনের বেলাতেও বড় বড় দল করে ওরা জঙ্গলে পাহাড়ে যায় সশস্ত্র হয়ে। একা একা জঙ্গলে যাওয়ার কথা আর কেউই ভাবে না। রথিদার বাড়িতে একটা ছোট্ট মিটিং বসেছিল। আমরা টালটানগঞ্জ থেকে যেদিন ফিরলাম তার পরদিন রাতে কারুয়াও এসেছিল, আমিও ছিলাম। রথিদা কারুয়াকে বলেছিল, কারু, তুই এর জিম্মা নে, পরে যা হওয়ার হবে। কারুয়া বলেছিল, আপনি বলার আগেই নিয়েছি। মাহাতো আর গোদা শেঠের মতো দুপে সঞ্চিত আতাও এমনিতেই কত আছে গ্রামে, তার ওপর এ বেটাকে আর সহ্য করা যায় না। ইতিমধ্যে গতকাল একটা কাণ্ড ঘটে গেছে। কয়েকটি অল্প বয়সী অচেনা ছেলে বিকেল 3টের সময় গোদা শেঠের দোকানে ঢুকে তাকে পাজা কোলা করে তুলে তার কোমরে দড়ি বেঁধে লাঠি পেটা করতে করতে জঙ্গলের দিকে নিয়ে যায়। তারা কারা, কোত্থেকে এলো ভালুমারে তার কিছুই জানা যায়নি। ছেলেগুলো গোদা শেঠকে খুন করে রেখে যেতে পারত, কিন্তু তা না করে সঞ্চিতুয়াটা যে পথে প্রায় রোজই যাতায়াত করে সেই পথেই একটা গাছের সঙ্গে তাকে বেঁধে রেখে কোথায় উধাও হয়ে গিয়েছিল। সারা রাত সঞ্চিতুয়াটা গোদা শেঠের ধার দিয়ে অন্তত 12-4 গেছে। গোদা শেঠকে মুখ তুলে দেখেছে, তারপর চলে গেছে ওকে স্পর্শ না করেই। বস্তির লোক বলেছে, গোদা জমেরও অরুচি। পরদিন সকালে গোদার লোকজন যখন তাকে উদ্ধার করে দড়ি খোলে তখন সে ভয়ে মরা। প্রত্যেক মানুষই সত্যি সত্যি মরার আগে অনেকবার মরে। এর চেয়ে মরে যাওয়াও ঢের ভালো ছিল। পাগলের মতো তার দৃষ্টি, উল্টোপাল্টা কথা বলছে, গায়ে ধুম জ্বর।
গোদাকে নিয়ে যাওয়া হয়েছে ডালটনগঞ্জে চিকিৎসার জন্যে আর পুলিশে ডায়েরি করার জন্যে। দিনে দিনে ভালুমার জায়গাটা সত্যি সাংঘাতিক হয়ে উঠেছে। ছোট্ট বুকের ছোট্ট সুখের দিন বুঝি দ্রুত শেষ হয়ে আসছে। ছেলেগুলো কোত্থেকে এলো? এই মানুষ খেকো চিতার জঙ্গলে রাতের অন্ধকারে কোথায় বা গেল? কেউই তার কিনারা করতে পারেনি। এই বস্তিতে একটার পর একটা উত্তেজনাকর ঘটনা ঘটছে টেট্রার মৃত্যুর পর থেকে প্রায় রোজই। যেদিন বুলকিদের বাছুর নিল চিতাটা, তার পরদিন আরও এক সাংঘাতিক কাণ্ড ঘটল। সেই যে দাড়িওয়ালা ফরেস্ট গার্ড যে বলেছিল, আমরা গভর্নমেন্টের অফিসার, বাঘ চিতা ভয়ে কখনোই আমাদের কাছে আসবে না, সে তার কোয়ার্টার্সের সামনে ভর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চৌপাই পেতে কাঁঠাল গাছতলায় ঘুমোচ্ছিল। কোয়ার্টার্সে অন্য গার্ডরাও ছিল। ফরেস্ট বাংলোতে একজন টাইগার প্রজেক্টের ডিএফও ক্যাম্প করেছিলেন। তার জিপ গাড়ির ড্রাইভার, বেয়ারা, লোকজন সকলেই ছিল। তাছাড়া কোয়ার্টার্সের পাশেই কুয়োতলা। সেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি ভিড় লেগেই আছে। ঘটি বালতির আওয়াজ, লাটা খাম্বার কেঁচড় কেঁচড়। কিন্তু এত লোকজন শোরগোলের মাঝেই সঞ্চিতবাটা এসে সেই দাড়িওয়ালা গার্ডকেই ঘুমন্ত অবস্থাতে টুটি কামড়ে ধরে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে খেয়ে সাফ করে দিয়েছে। অদৃষ্টের কি পরিহাস! সে অবশ্য সেই সময় লুঙ্গি আর গেঞ্জি পরে শুয়েছিল। তার সরকারি পোশাকটা শরীরে না থাকায় সঞ্চিতবাটা সরকারের প্রতি সম্মান দেখায় কি দেখায় না তা ঠিক পরখ করে দেখার সুযোগ হয়নি কারো। যাই হোক, সেই গার্ডের শরীরের অংশবিশেষকেও কাল দাহ করা হয়েছে নিদিয়া নদীর পাড়ের শ্মশানে। সেও এখন টেট্রার মতোই ভালুমারের স্মৃতি হয়ে গেছে। এখন সকাল 11টা বাজে। কারুয়া আর নানকু হলুকের দিকে একটা ছায়াচ্ছন্ন পাহাড়ি নালার পাশে গভীর গুহার মধ্যে বসে আছে। খিচুড়ি চাপিয়েছে নানকু, সঙ্গে আলু ফেলে দিয়েছে 2টো, আর বনমুরগির 3টে ডিম। মুরগিটা গুহার পাশে বসেই ডিমে তা দিচ্ছিল। ওদের আসতে দেখেই কক কক করে উড়ে যেতেই কারুয়ার চোখ পড়েছিল ডিমগুলোতে। সঙ্গে সঙ্গে নদীর জলে ধুয়ে নিয়ে খিচুড়ির মধ্যে চালান করে দিয়েছে। বন দেবতার দান, কারুয়া বলেছিল। নানকুর হাতে একটা দোনালা দেশি বিদেশি শটগান। কারুয়াকে বুঝিয়ে দিচ্ছে নানকু সেফটি ক্যাচ কোথায় আছে, কি করে বন্দুকটা খুলতে ও জোড়া লাগাতে হয়। এলফা ম্যাক্সের টাটকা এলজি আর লেথাল বল জোগাড় করে এনেছে ও। বন্দুকটা কিন্তু চোরাই বন্দুক নয়, বন্দুকটা আসলে হিরুর। নানকু হাজারিবাগে গেছিল কদিন আগে টুসিয়ার কাছে সব শুনে। নাম ভাড়ায়নি, কিন্তু হিরুই তার পরিচয় গোপন করে অন্য পরিচয় দিয়েছিল। ওকে বলেছিল, তুই তুই সেই নানকু? তোর দুঃসাহস তো কম নয়, বাঘের মুখে মাথা ঢোকাতে এসেছিস। টেট্রাকে বাঘের নেওয়ার একদিন পরই গেছিল ও। হিরুকে চিতার কথা সবই বলেছে নানকু। হিরুর সেই রাইস খুবসুরত বন্ধুর সঙ্গে আলাপও হয়েছে নানকুর, হিরুর মাধ্যমেই। নানকু তার সম্বন্ধে কিন্তু আর কিছুই বলেনি হিরুকে। যা করার একদিন নিজেই করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণই ব্যক্তিগত। হিরুর চোখ মুখ কেমন যেন অপ্রকৃতস্থ দেখেছিল নানকু। হিরু যেন অনেক বদলেও গেছে বলে মনে হয়েছিল। সঞ্চিতবাটার কথা সব শোনার পর নিজে পুলিশ সাহেব হয়েও তার বস্তির লোকেদের বাঁচাবার জন্যই এমন বেআইনি কাজ করেছে হিরু। তার লাইসেন্সড বন্দুকটা নানকুর হাতে তুলে দিয়েছে। একটা বড় থলে দিয়েছিল হিরু, বন্দুকটাকে ভেঙে লক স্টক ব্যারেল আলাদা করে লুকিয়ে নিয়ে আসার জন্যে। নানকুকে বলেছিল, কারুয়া চাচাকে দিস আর বলিস যেন সাবড়ে দেয় চিতাটাকে। বন্দুকটা এক্ষুনি নিয়ে আসার দরকার নেই, আমি শিগগিরই যাব অফিসিয়াল ডিউটিতে ভালুমারে। ততদিন যেন কারুয়া চাচা এটাকে লুকিয়ে রাখে কোথাও, আমি গেলে ফেরত নেওয়ার বন্দোবস্ত করব। নানকু চিন্তিত হয়ে বলেছিল, কারুয়া চাচা তোমার বন্দুক সমত ধরা পড়লে? হিরু হেসেছিল, বলেছিল, ধরাও পড়বে না কখনো হাতে নাতে। ওর মতো সঞ্চিত আমাদের বনে পাহাড়ে আর একটাও নেই। যদি একান্ত ধরা পড়েই তবে পুলিশ কেসই করবে ওরা। আমি আছি, ভয় নেই কোনো, বলিস চাচাকে।
জবান দিলাম। কারুয়া বন্দুকটা নিজের হাতে ভালো করে বসিয়ে নিচ্ছিল, নতুন বউয়েরই মতো। নতুন বন্দুকেও সড়গড় হতে সময় লাগে। চিরদিন গাদা বন্দুক চালিয়েই অভ্যেস। এরকম বন্দুক যে কারুয়া আগে ব্যবহার করেনি তা নয়। শহুরে শৌখিন শিকারীরা শিকারে এসে তাকে বলেছে শিকার করে দিতে, তাদের বহুমূল্য বন্দুক হাতে তুলে দিয়ে। অবশ্য তারপর শিকার হয়ে গেলে সম্বর ও হরিণের চামড়া ও মাংস, বাঘের মাথা ও চামড়া নিয়ে তারা ফিরে গেছে। তাদের ভালো ভালো বন্দুক রাইফেলগুলো ফিরিয়ে দেবার সময় চিরদিনই বুকের মধ্যে ভীষণ এক কষ্ট হয়েছে কারুয়ার। বাবুয়া কারুয়াকে 10-20 টাকা বকশিস দিয়ে নিজের শ্বশুরবাড়িতে রোমহর্ষক শিকারের গল্প করার অধীর আগ্রহে তন্ময় হয়ে তাড়াতাড়ি ফিরে গেছেন যার যার শহরে। কিন্তু সেসব অনেক দিনের কথা। শিকার বন্ধ হয়ে গেছে এ তল্লাটে বহু বছর। বন্দুকটাকে নেড়ে চেড়ে পরখ করে কুদোর সঙ্গে গাল লাগিয়ে ঝকঝকে ব্যারেলের শেষে মাছিটাকে ভালো করে দেখে স্বগোক্তি করল, বেহতরিন। হিরু একটা ছোট্ট ক্ল্যাম্প ও 2টি ব্যাটারির টর্চও দিয়েছিল নানকুকে। টর্চটা ক্ল্যাম্পের সঙ্গে ফিট করা থাকবে রাতে। যেখানে আলোর ফোকাস পড়বে সেখানেই গুলি লাগবে গিয়ে ট্রিগার টানা মাত্র। এই বন্দুকটা হাতে করে কারুয়ার মনে হলো মুঙ্গেরি গাদা বন্দুকটা যেন বছর বছর বাচ্চা বিয়ানো রুখু বুড়ি বউ, আর এই বন্দুকটা যেন কুমারী মেম সাহেব। কারুয়ার সঙ্গে প্রথম মিলন তার। কারুয়া অবশ্য নানকুকে বলেছে, এই বন্দুক হাতে থাকলে জমকেও ভয় করি না আমি। কারুয়া শুধুলো, এটা কোন দেশি বন্দুক রে নানকু? ইংলিশ, WW গ্রিনার কোম্পানির বন্দুক। বন্দুকের মধ্যে রাজা। কত দাম রে নানকু? কম করে 10,000 হবে আজকের বাজারে। 10,000 টাকা? কি বলিস রে? হিরুর আমাদের এত টাকা? বলো কি চাচা, ফুহ, 10,000 আবার টাকা নাকি? যাদের টাকা আছে তাদের কাছে এ কোনো টাকাই নয়। এ তো হিরুর 1 ঘন্টার কামাই। কারুয়া বারবার বিড়বিড় করে বলতে লাগলো, 10,000, 10,000। তারপরই চুঁক করে শব্দ করল, চুমু খেলো বন্দুকটাকে একবার। নানকু হাসলো, বলল, ভাগ্যিস চাচি নেই ধারে কাছে, থাকলে সতীনের ওপর রেগে যেত। কারুয়া আসলে এই সঞ্চিতটার মধ্যে শুধুমাত্র একটা চিতাবাঘকেই দেখেনি। চিতাবাঘ, বড় বাঘ এবং মানুষ খেকো সে অনেকই মেরেছে জীবনে, কিন্তু বাঘ মেরে আর সে আনন্দ পায় না। সে মাহাতোকে মারতে চায়, গোদা শেঠকে মারতে চায়, সমাজের নরনারী খাদকগুলোকে এক এক গুলিতে ধরাশায়ী করতে চায় কারুয়া। কিন্তু তার সাধ্য কতটুকু? সাধ্য নেই বলেই এই সঞ্চিতটাকে ও মাহাতোদের আর গোদাশেরদের প্রতিভু হিসেবে দেখছে। এই বস্তির যা কিছু অমঙ্গল অশুভ সব কিছুর প্রতীক এই চিতাটা, মাহাতোদেরই প্রতীক। একে না মারতে পারলে কারুয়া রাতে ঘুমোতে পারবে না, বস্তির মঙ্গলও ফিরে আসবে না। খিচুড়ি ফুটে গেল। ওরা গুহার মধ্যে বন্দুকটাকে রেখে নদীর মধ্যে নেমে জল দিয়ে পাথর পরিষ্কার করে পাথরের ওপরেই মাটির হাঁড়ি শুদ্ধ ঢেলে গরম ধোয়া ওঠা খিচুড়ির মধ্যে নুনি থেকে একটু নোনা মাটি তুলে এনে ছড়িয়ে দিয়ে হাপুস হুপুস করে খেলো। খাওয়া হয়ে গেল। নানকু বলল, আমি চলি চাচা, জিম্মা তোমার রইল। কারুয়া হাসল। ওর কুচকুচে কালো বলিরেখাময় কপালে খুশি আর চিন্তা মেশা অদ্ভুত এক ঢেউ খেলে গেল। সাদা দাঁতগুলো ছিকমিক করে উঠল। একটা চুট্টা ধরালো কারুয়া, নানকুকেও একটা দিল। বাহাত দিয়ে টিকিটাকে আদর করলো স্নেহ ভরে। তারপর বলল, সাবধানে যাস রে, আর দেরি করিস না, সন্ধে হয়ে এলো। নানকু হাতের ফলা বসানো লাঠি দেখিয়ে বলল, এই তো আছে, তাছাড়া ফাঁকায় ফাঁকায় যাব আমি। আমার সঙ্গে এখনো অনেক চিতার মোকাবেলা বাকি আছে চাচা। এই একটা ঘেও মানুষ খেকো বুড়ো সঞ্চিতওয়াটার হাতে মরলে কি আমার চলে? আমার মতও হবে অনেক বড় মত। এমন মত কি আমাকে মানায় তুমি বলো? কারুয়া আবার হাসলো, বলল, হা হা হা,
ঠিক ঠিক, তবে মতের কথা কেন? তুই তো এখনো শিশু। নানকু আর কথা না বাড়িয়ে লাফিয়ে উঠে পড়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যেতে যেতে বলল, চললাম চাচা। কারুয়া কয়েক মুহূর্ত অন্যমনস্ক হয়ে ওর চলে যাওয়া পথের দিকে চেয়ে রইল। এক নীরব নিঃশব্দ আশীর্বাদ আর শুভ কামনা কারুয়ার বুকের গভীর থেকে ওঠা এক দীর্ঘশ্বাসে মথিত হয়ে নানকুর পায়ে মারানো জঙ্গলের শুকনো পাতার মচমচানির সঙ্গে মিশে গেল। কারুয়া কিছুক্ষণ উদাস চোখে উদ্দেশ্যহীনভাবে ওখানে বসে রইল। তারপর উঠে মাটির হাঁড়িটাকে নিয়ে গিয়ে গুহার ভিতর লুকিয়ে রাখল। অনেকগুলো বাদুড় আর চামচিকে গুহার মধ্যে, বিশ্রী একটা গন্ধ। কারুয়া ঠিক করল ইউক্যালিপটাস প্ল্যান্টেশনে গিয়ে বেশ কিছু পাতা ছিঁড়ে এনে গুহাটির মধ্যে পোড়াবে। যতদিন না সঞ্চিতুয়াটাকে মারা যাচ্ছে ততদিন এই গুহাটাই তার ঘর বাড়ি সব। নানকু চাল ডাল দিয়ে গেছে, গোটা কয় আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও। অনেকদিন এত ভালো সুস্বাদু খাবার খায়নি কারুয়া, কিন্তু খাবারের স্বাদের চেয়েও অনেক বেশি ভালো লাগছে নতুন টোটাগুলোর গন্ধ। বন্দুকটা নীলচে কালো ইস্পাতের জোড়া নলের ঠান্ডা পরশ। আহ, জীবনে বেশি তো কিছুই চায়নি কারুয়া, শুধু এমনি একটা বন্দুক চেয়েছিল। আর চেয়েছিল বন পাহাড়ে অবাধ বিচরণের স্বাধীনতা। চোরের মতো নয়, মানুষের মতো মাথা উঁচু করে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর, থাকার অবাধ অকুণ্ঠ অকুতভয় অধিকার। বন জঙ্গল, বনের হরিণ, পাখি, প্রজাপতি, বাঘকে কারুয়া তো অন্য কারোর থেকে কম ভালোবাসেনি। তবে তার ভালোবাসার রকমটা অন্য। সব ভালোবাসার রকমই অন্য। ভালোবাসা যদি একই রকম হতো একই জনের প্রতি, তাহলে ভালোবাসা হয়তো আর ভালোবাসা থাকতো না। এখন কত রাত কে জানে। আকাশে হঠাৎ একটু মেঘের আভাস দেখা দিল। দিগন্তে ধুঁয়ো ভাব। অস্থির একটা হাওয়া জঙ্গলের নিস্তব্ধ বুক থেকে হঠাৎ লাফিয়ে উঠল। লাফিয়ে উঠে খুব জোরে দৌড়ে এসেই যেন পথ খুঁজে না পেয়ে থেমে গেল বনের দেওয়ালে ধাক্কা খেয়ে। আচমকা নতুন বনে বুড়ো হাওয়ার ছেলে মানুষই দেখে পাতায় পাতায় হাসাহাসি কানাকানি শুরু হলো। বুড়ি পাতারা বুড়ো হাওয়ার সামনে ঝুপাঝুপ করে লাফিয়ে পড়তে লাগলো লাল হলুদ শাড়ি উড়িয়ে। তারপর তার সঙ্গে জড়াজড়ি করে তাকে সুরসুরি দিতে দিতে ও চাপা হাসি হাসতে হাসতে গভীর নালার অন্ধকারে গড়িয়ে গেল। হাওয়ার যেমন আছে, ঝরা পাতাদেরও কাম আছে। এইসব ভেবে কারুয়া নিজেদের মনে হেসে উঠল নিঃশব্দে। অনেকক্ষণ ধরে গাছের ওপরে মাচাতে বসে থাকায় কারুয়ার পা ধরে গিয়েছিল। নিঃশব্দে চুপিসারে যেন অন্ধকারের গায়েও পা না লেগে যায় এমনই সাবধানে ও পাটা বদলে বসল। ওপরে তাকালো একবার, মেঘটা উড়ে গেছে, এখন ঝড় বৃষ্টি হওয়ার সময়ও নয়। কারুয়া ভাবছিল, চারধারে যা অন্যায় অনাচার, প্রকৃতি বুঝি তার অভ্যেসগুলো সব গুলিয়ে ফেলেছেন। তার রোজকার রুটিন বলে আর কিছুই নেই, বছরের রুটিন বলেও নেই। কারুয়াকে এই নিয়ম ভাঙার কথা কেউই বলে দেয়নি, কিন্তু পাহাড় চূড়োয় নরম ঘাসে কান পেতে শুনলেই ও আজকাল আসন্ন ভূমিকম্প শব্দ শুনতে পায়। বনের পাখির ডাক ওর কানে কত কি সাবধান বাণী উড়িয়ে আনে। গভীর জঙ্গলের মধ্যে নিভৃত তালাওর নিচে জল যেখানে খুব গভীর, যেখানে কুমির আর বড় বড় মাছ আর সাপ থাকে, সেখানে গিয়ে চুপ করে বসে থাকলে ও কুমিরদের গলায় আসন্ন বন্যার আগমনী গানও শুনতে পায় যেন। যারা কুমিরদের ডাক আর শীষ শুনেছে কখনো, তারাই জানে কি অদ্ভুত গা ছমছম করা সে ডাক। কুমিরদের ইদানিংকার আশ্চর্য গলার স্বর আর জলের স্তব্ধতা কারুয়ার মনে এই ধারণাই বদ্ধমূল করে তোলে যে এক দারুণ বন্যা আসছে পৃথিবীতে, আসছে ভূমিকম্প। এই পৃথিবী ধ্বংস হবে শিগগিরই। যারা থাকবে তারা আবার নতুন করে সুন্দর করে স্নিগ্ধ সততার সঙ্গে গড়ে নেবেই সে পৃথিবীকে।
হঠাৎই কারুয়ার মনে হলো একটা ছায়া যেন সরে গেল অন্ধকার সুড়িপথে। তারপর ছায়াটা সোজা এগিয়ে আসতে লাগলো অন্ধকারের গাছগাছালির তলার ছায়া ভরা সুড়িপথটা দিয়ে। বন্দুকটা কোলের ওপরই রাখা ছিল আড়াআড়ি। ছায়ারই মতো নিঃশব্দে সেটাকে তুলে নিল, তারপর কাঁধে ছোঁয়ালো, কিন্তু পরক্ষণেই নামিয়ে নিল আবার। সঞ্চিতবা নয়, মানুষ। মানুষ, দুটি মানুষ আসছে এই গহন নির্জন বনের অন্ধকারে, আলো না নিয়ে, নিঃশব্দে। এরা নিশ্চয়ই মানুষ খেকো চিতার চেয়েও গোপনে চলে। এরা কারা? মানুষ দুটো কারুয়ারি গাছের নিচে এসে থেমে গেল। তারপর ফসফস করে দেশলাই জ্বালল। জেলে কিছু শুকনো পাতা এক জায়গায় জড়ো করে আগুন করল। একটা হেরিকেনও জ্বালল। তারপর হেরিকেনটা নিভু নিভু করে ওখানেই ফেলে রেখে কোথায় যেন চলে গেল পরক্ষণেই। সঞ্চিত আর ভাবনা ভুলে এখন কারুয়া ছেলে দুটোর কথা ভাবতে লাগলো। একেবারে বাচ্চা ছেলে, বয়স 18-20 বেশি হবে না। সবে গভীর রেখা দেখা দিয়েছে একজনের, দুধের শিশু। এরাই কি সেই ছেলেরা যাদের খোঁজে পুলিশ সাহেবরা ঘুরে বেড়াচ্ছেন? এতটুকুটুকু সুন্দর সব ছেলে ওরা কিসের টানে, কিসের লোভে বাবা মার কোল, বাড়ি ঘর, ভাই বোন ফেলে এই মানুষ খেকো বাঘের জঙ্গলে অন্ধকার রাতে ঘুরে বেড়াচ্ছে? কোন আগুনে পড়ছে সোনার বাছারা? কি ওরা খায়? কে ওদের শত্রু? ওদের মিত্রই বা কে? কারুয়া লেখাপড়া করেনি, বেশি জানে টানেও না, বোঝে আরও কম। বোঝার মধ্যে বোঝে জঙ্গল পাহাড়। তাই ছেলেগুলোকে নিয়ে বেশিক্ষণ ভাবলেও চলবে না। সঞ্চিতটাকে কায়দা করতে হবে। এই গাছের নিচ দিয়েই যে চিতাটা প্রত্যেকদিন যাতায়াত করে বনপথে, তার ভাঁজ দেখে ও বুঝেছে চিতাটা প্রকাণ্ড বড়। এরই পায়ের দাগ দেখেছিল সে বাঁশবাবুর ডেরার উঠোনে, তিতলিদের বাড়ির সামনের পথের ধুলোয়। ধুলোর ওপর তার 4 পায়ের ভাঁজে এমন কিছু অস্বাভাবিকতা নেই যে ভাবা যায় তার পায়ে কোনো চোট আছে। চিতাটা বোধহয় বয়সের কারণেই হরিণ সম্বর ধরতে পারে না, তাই প্রথমে কুকুর পাঁঠা দিয়ে শুরু করে মানুষে এসে থেমেছে। মানুষের মতো সহজ শিকার তো আর কিছুই নেই। ছোট বড় সব জানোয়ারের শিং আছে, খুর আছে, গায়ে কাঁটা আছে, দাঁত নখ আছে। মানুষের তো এসবের কিছুই নেই। পিছন থেকে বা পাশ থেকে এক লাফে উঠে ঘাড় কামড়ে ধরলেই হলো। চিতাটা যে পথে আসবার কথা সেই ছেলে দুটো ফিরে গেল লণ্ঠনটাকে ফেলে রেখে। ওরা নিশ্চয়ই এইখানে আবার ফিরে আসবে, কিন্তু কেন? চিতাটার জন্যই নয়, ছেলে দুটোর জন্য কারুয়া গাছ থেকে নামতে পারছে না। ছেলে দুটোর জন্যে চিন্তাও আছে। আবার ছেলে দুটো ওকে দেখে কি ভাববে, কি করবে তা ওর জানা নেই। তার হাতে বন্দুক আছে বটে, কিন্তু অনভিজ্ঞ ছেলেগুলো নিরস্ত্র নয়। কারুয়া শিশু বধ করতে চায় না। তাছাড়া এই ছেলেগুলো যখন কিছু একটা করবে বলে কোনো গভীর বিশ্বাসে ভর করে এত এবং এত রকম বিপদ মাথায় নিয়ে এত দূরে এসেছে, কি খাচ্ছে কে জানে, কে এদের সাহায্য করছে? ওরা যেখানে আছে সেখান থেকে কোনো বস্তি কাছে? কিছুই ঠাহর করতে পারছে না কারুয়া। শুধু আশ্চর্য হয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে দুটোর সাহস দেখে। একটু পরই আবার সুড়িপথে ছায়া নড়ে উঠল। আবার শুকনো পাতাতে পায়ের শব্দও পেল। অত্যন্ত আস্তে আস্তে ওরা এলো। এবারে 3 জন। ওদের প্রত্যেকের হাতে বন্দুক অথবা রাইফেল, এবং গোল গোল কালো কালো কি যেন। ওগুলো কি বোমা হবে? বোমা কখনো দেখেনি কারুয়া আগে, শুনেছে শুধু। ছেলেগুলো গাছতলার নালাতে শাবল দিয়ে গর্ত করতে লাগলো। তাড়াতাড়ি গর্ত করে ফেললো হাঁটু সমান। কারুয়া চুপটি করে মাচায় বসে দেখতে লাগলো। গর্ত করতে করতে ওরা কারুয়া যে গাছে বসেছিল সেই গাছেরই গুড়িতে তাকিয়ে দেখলো অনেকগুলো বাঘের নখের দাগ সেখানে। ওরা অবাক হয়ে চেয়ে রইল।
কারোয়ার ইচ্ছে হলো ওদের বলে যে যে পথ দিয়ে বাঘ রোজ যাওয়া আসা করে তার আশেপাশের গাছের গুঁড়িতে নখের দাগ অনেক সময়ই থাকে। এই দেখে আশ্চর্য হবার কিছু নেই, কিন্তু কারুয়া কিছুই বলতে পারবে না। বোবা হয়েই থাকতে হলো তাকে। জিনিসগুলো একটা ত্রিপলের টুকরো মুড়ে পুঁততে পুঁততে ছেলে তিনটি বারবার পেছনে তাকাচ্ছিল। ওদের মধ্যে আরও কেউ কি আছে যার আসার কথা ছিল ওদের পেছনে পেছনে, কিন্তু সে বোধহয় এসে পৌঁছয়নি। ওরা ফিসফিস করে কথা বলছিল এবং বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল ওদের। এমন সময় ওদের মধ্যে একজন একটা টর্চ বের করলো। টর্চ বের করে যে পথে এসেছিল সেই পথেই বন্দুক বাগিয়ে ওই পথেই ফিরে গেল। বাকি কজন ওইখানেই বসে রইল। লণ্ঠনের আলোতে ছেলে দুটির মুখ দেখে মনে হচ্ছিল খুব খিদে পেয়েছে ওদের। একটু পরেই যে ছেলেটি চলে গেছিল সে দৌড়ে ফিরে এলো, তার হাতের বন্দুক ছাড়াও অন্য বন্দুক ও একটি থলে সঙ্গে নিয়ে। ও খুব উত্তেজিত হয়ে বলল, বাঘোয়া বাঘোয়া বাঘোয়া। ওরা সমস্বরে বলল, বাঘুয়া বাঘুয়া। তারপর যে ছেলেটি দৌড়ে গেছিল সে বলল, গিরিধারী কো বাঘুয়া লে গেয়া। ছেলে তিনটে বালির নিচে থেকে বন্দুক রাইফেলগুলো আবার তুলে নিয়ে জোরালো টর্চ জেলে ওই দিকেই চলে গেল, বোধহয় তাদের বন্ধুকে বাঘের মুখ থেকে উদ্ধার করতে। কারুয়া মনে মনে বলল, আহা বেচারা, ওদের মধ্যে আরও কাউকে আবার না ধরে। বললই, কিন্তু আর কি করতে পারে কারুয়া? মানুষ খেকো চিতা যে কি জিনিস তা তো ছেলে মানুষ ওরা জানে না। কারুয়া এক অসহায় অস্বস্তি নিয়ে গাছের ডালে বসে রইল। হাতে বন্দুক নিয়ে নিচে নামলেই ওদের কিছু বুঝিয়ে বলার আগেই ওরা হয়তো মেরে দেবে কারুয়াকে। ওদের মনেও দারুণ ভয়, বাঘের নয় পুলিশের। কারুয়া যে তাদের শত্রু নয় এই কথা বলার সুযোগটুকুও পর্যন্ত হয়তো কারুয়া পাবে না। ছেলেগুলো চলে গেলে গাছ থেকে নেমে ও তার গুহার দিকে রওনা হলো। কালকে দিনের বেলায় মারবে ঠিক করলো চিতাটাকে। ওদের মধ্যে একজনকে যদি সত্যিই বাঘে নিয়ে থাকে তাহলে কারুয়ার পক্ষে চিতাটাকে মারা অনেক সহজ হবে। এই বস্তির লোকও বটেই, এই জঙ্গলের ডেরা গাড়া ছেলেগুলোর জীবনের জন্য এই চিতাকে আর একদিনও বাঁচতে দেওয়া ঠিক নয়। গুহাতে পৌঁছে কারুয়ার গরম লাগতে লাগলো। বাইরে শোয়ার সাহস করল না ও। গুহার মুখে কতগুলো কাঁটা ঝোপ টাঙ্গি দিয়ে কেটে ফেলে রেখে নিজে ঢুকে গিয়ে সেগুলোকে টাঙ্গি দিয়ে টেনে এনে মুখটা বন্ধ করল। দরজার মতো হলো একটা। দুহাত মাথার নিচে জড়ো করে চিত হয়ে ও যখন শুয়েছে ঠিক তখনই পরপর দুটি গুলির আওয়াজ কানে এলো। কিন্তু এখন কিছুই করার নেই। ছেলেগুলোর কি হলো না হলো তাও এখন কিছুই জানার নেই। চিতাটারও যে কি হলো তাও নয়, কিন্তু এই গুলির শব্দ ছেলেগুলোর বিপদ ডেকে আনবে। কারণ বস্তির লোক, ফরেস্ট গার্ড এরা সকলেই এই শব্দ পরিষ্কার শুনতে পেয়েছে। ছেলেগুলোর বিপদের চেয়ে বেশি বিপদ কারুয়ার নিজের। তবে স্বস্তির কথা একটাই যে কারুয়ার কাছেও যে ওই রকমের বন্দুক রয়েছে সে কথা কেউই জানে না। কারুয়া যদি এখন বস্তির কোনো লোককে বা কোনো ফরেস্ট গার্ডকে গুলি করে মেরেও ফেলে তাহলেও কেউ বুঝতে পারবে না যে কারুয়াই মেরেছে। কারণ কারুয়ার বন্দুক তো গাদা বন্দুক, প্রত্যেকে তাই জানে। তাতে অনেক বারুদ গাদাগাদি করে সামনে লোহার গুলি দিয়ে তারপর মারতে হয়। গাদা বন্দুকের আওয়াজ, চোট সবই আলাদা। জানোয়ারের আকৃতি ও হিংস্রতা অনুসারে বারুদ গাদাগাদির প্রকারভেদ হয়। আঙুলের হিসেবে 2 আংলি, 3 আংলি এই রকম। এই কথাও এই বস্তির লোক জানে। কি ব্যাপার ঘটল কে জানে। এই রাতে এখন কিছুই করার নেই। কারুয়া কিছুক্ষণ এ কথা সে কথা ভাবার পর ঘুমিয়ে পড়ল। শেষ রাতে একটুক্ষণের জন্যে ঘুম ভেঙে গেছিল। একটা বিরাট বেকা দাঁতের দাঁতাল শুয়োর ঘোঁত ঘোঁত করতে করতে বালি ছিটোতে ছিটোতে ভেজা নদীর বুক ধরে এগিয়ে আসছিল। কারুয়ার বড় লোভ হয়েছিল যে উঠে গুহা থেকে বেরিয়ে গিয়ে সাবড়ে দেয় শুয়োরটাকে। তারপরই সংযত করেছিল নিজেকে। যদিও বুনো শুয়োরের মাংস সে ময়ূরের মাংসর চেয়েও ভালোবাসে খেতে।
ভোর হবার একটু আগে একজোড়া সজারু কোনো কারণে খুব ভয় পেয়ে কাঁটা ঝমঝম করে দৌড়ে গেছিল নদীর বুক বেয়ে। সূর্য উঠতেই কাঁটা ঝোপ সরিয়ে টাঙ্গি দিয়ে টেনে দূরে একটা গর্তের মধ্যে ফেলে দিল ও। তাড়াতাড়ি খিচুড়ি বসালো প্রাতঃকৃত্য সেরে এসেই, কারণ ফরেস্ট গার্ডরা আজ এদিকে আসবে সদল বলে। কাল গুলির শব্দ শুনেছে তারা, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওদের দাড়িওয়ালা সহকর্মীকে খেয়েছে এই শোন চিতোয়াটাই, তাই এর সম্বন্ধে তাদের এক বিশেষ উৎসাহ আছে। এদেশে আইন যারা বানায় আর আইন যারা মানায়, তারা আইন ভাঙলে দোষ হয় না কোনোই। ওদের বাপের জমিদারির বাঘ ওরা 100 বার মারতেই পারে। তাড়াতাড়ি চান খাওয়া দাওয়া সেরে কারুয়া বন্দুকটা নিয়ে বনের গভীরে 4-4টি বনপথের সংযোগস্থলের একটা ঝাঁকড়া বড় পিপুল গাছের উঁচু ডালে লুকিয়ে রইল। সকালে যতক্ষণ না ফরেস্ট গার্ডরা ফিরে যাচ্ছে এখান থেকে, ততক্ষণ নামতে পারবে না। বিশ্বাস কি, রেঞ্জার সাহেবদের আসাও অসম্ভব নয়। কোর এরিয়ার মধ্যে গুলি চলেছে গভীর রাতে 2 বার। গাদা বন্দুক নয়, খাস বিলিতি বন্দুকের গুলি। পুলিশ সাহেবরাও আসতে পারেন, অতএব খুব সাবধানে থাকতে হবে। গাছে বসে বসে কারুয়া দেখল যে বেলা 11টা নাগাদ 2টি জিপ এলো গুড়গুড়িয়ে, একটি ফরেস্ট ডিপার্টমেন্টের, অন্যটি পুলিশের। বড় বড় চোখে কারুয়া দেখল যে একটাতে ডিএফও সাহেব এবং তার সঙ্গে রেঞ্জার সাহেব, আর অন্যটিতে পুলিশ সাহেবের পোশাক পরা হিরু, আর তার সঙ্গে আরও একজন পুলিশ সাহেব। তার চেহারা ভারী খুবসুরত, মনে হলো বড়া খানদানের ছেলে। হিরুর মতো সাধারণ ঘরের ছেলে নয়, এক নজরে বোঝা যায়। জিপ দুটো ধুলো উড়িয়ে মারুমারের দিকে চলে গেল। মারুমার যাবে না মহুয়াটা যাবে তা ওরাই জানে। বড় রাস্তা ছেড়ে জঙ্গলে গিয়ে সময় বাঁচাচ্ছে ওরা। জিপের আওয়াজ যখন আর শোনা গেল না এবং পথের ধুলোর মেঘ যখন গাছগাছালির কাঁধ ছেড়ে মাটিতে নেমে এলো, তখন কারুয়াও মাটিতে নামলো গাছ থেকে। আপাতত পুলিশ আর বন বিভাগের ভয় নেই। মাটিতে নেমেই দ্রুত নিঃশব্দ পায়ে কাল যেখানে গুলির শব্দ হয়েছিল সেই দিকেই এগিয়ে গেল। চিত্রল হরিণদেরই মতো কারুয়া যখন জঙ্গলে জুড়ে যায়, মনে হয় ও উড়ে উড়ে যাচ্ছে। ওর পায়ের পাতা পড়ে না তখন মাটিতে। মিনিট 10-এর মধ্যে কাল রাতের জায়গাটাতে পৌঁছেই কারুয়া যা দেখল তাতে তার বড় মন খারাপ হয়ে গেল। এইখানে নিশ্চয়ই সঞ্চিতওয়াটা, যে 4 নম্বর ছেলেটি কালকের গাছের তলায় গিয়ে পৌঁছতে পারেনি, তাকে ধরেছিল। ধরে টেনে নিয়ে কতগুলো ছোট বড় কালো পাথরের টিলার আড়ালে গিয়ে খাচ্ছিল। পায়ের দাগ দেখে বুঝল যে ওর বন্ধুরা টর্চ আর বন্দুক হাতে নিয়ে সেখানে গিয়ে পৌঁছয়। চিতাটা তাদের আক্রমণ করতে যাওয়ার সময় তারা গুলি করে পরপর 2 বার। কারুয়া আরও এগিয়ে গেল চিতার পায়ের দাগ ও টেনে নিয়ে যাওয়ার ঘষ্টানির দাগ দেখে। দেখল সঞ্চিতওয়াটা গুলির শব্দে বিরক্ত হয়ে পড়ে আবার ফিরে এসে ছেলেটির দেহাবশেষ নিয়ে সরে গেছে জঙ্গলের অনেক গভীরে। খুব সম্ভব একটি গুলিও লাগেনি চিতাটার গায়ে। মানুষ মারা খরগোশ মারার চেয়েও সোজা, কিন্তু বাঘ মারা খরগোশ মারার চেয়ে অনেকই কঠিন। এইবার কারুয়ার সত্যি সাবধান হবার সময় হয়েছে। চিতাটার জন্যে সাবধান, ফরেস্টের লোক, পুলিশের লোক, সকলের জন্যেই সাবধান। এখানে তাকে কেউ আবিষ্কার করলে তাকে শুধু কোর এরিয়ার মধ্যে চিতাবাঘ মারা নয়, মানুষ খুন করার অভিযোগও অভিযুক্ত হতে হবে। কারুয়ার ওপর ওদের অনেক দিনের রাগ, পেলে একেবারেই ঝুলিয়ে দেবে। খুশি হবে মাহাতো, খুশি হবে গোদা শেঠ, আর মারা পড়বে হিরু, তার বন্দুক কারুয়ার হাতে পাওয়া গেলে। ছেলেগুলোর কি হলো ভাবছিল কারুয়া। যাকে, এখন চিতাটা ছাড়া অন্য কিছু সম্বন্ধেই ভাববার সময় নেই কারুয়ার। চিতাটা খুব বড় সেগুনের পুরনো একটা গভীর প্ল্যান্টেশনে নিয়ে গেছে ছেলেটাকে, টেনে হেঁচড়ে হেঁচড়ে, কিছুটা মুখে করে। বিড়ালনি যেমন ছানাকে নেয়। মোটা মোটা সেগুন, প্রকাণ্ড তাদের গুড়ি,
নিচে নিচে পুটুস, রাহেলাওয়ালা, লিটপিটিয়া এবং নানা রকম ঝাঁটি জঙ্গল। এত গভীর বন যে দিনেও ভালো দেখা যায় না। হাতির কানের পাতার মতো বড় বড় সেগুন পাতা জায়গাটাকে সম্পূর্ণ ছায়াচ্ছন্ন করে রেখেছে। ভরদুপুরের বৈশাখের বনের গা থেকে সুন্দর পবিত্র শুকনো ঝাঁঝালো গন্ধ বেরুচ্ছে একরকম। রুখো হাওয়ায় শিকাকাই ঘষা পাতার মাথার চুলের গন্ধ। প্রজাপতি উড়ছে চারধারে। না, বুলকি পরেশনাথকে ভয় পাওয়ানো লাল তিতলি নয়, এমনি তিতলি, সাদা কালো, বেশি হলুদ খয়েরি, কত রকম যে প্রজাপতি। দূরের বনে বসে কাকঠোকরা কাঠ ঠোকে চলেছে ক্রমাগত, যেন ঠিকাদারের কূপকাটা হপ্তা পাওয়া কুলি। তিতির ডাকছে মন উদাস করে, তিতির তিতির তির 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 তির। ভারী ভালো লাগছে কারুয়ার। কতদিন বাঘ কি চিতা মারেনি। হিরু আর নানকু তার পিছনে আছে, আর আছে এই সুন্দর বন্দুকটি। বন্দুকটাকে বড় ভালোবেসে ফেলেছে ও। এরকম একটা বন্দুক ছাড়া আরও চেয়েছিল একটাই জিনিস, মাথা উঁচু করে বাঁচতে। এই লুকিয়ে বেড়ানো, চোরা গোপ্তা খুন করা সঞ্চিতোয়াটার মতো নয়, বড় বাঘের মতো, যারা পালাতে শেখেনি কখনো। ভয় কাকে বলে সে কথা যাদের রক্তেও জানায় না, যারা সত্যি স্বাধীন, চিরদিনের স্বাধীন, যাদের স্বাধীনতা ইজারা নিতে লাইন দিয়ে ভোট দিতে হয় না প্রতি 5 বছর অন্তর, যাদের একবেলা পেট ভরে খাওয়ার জন্যে হাত পাততে হয় না কারোর কাছে, ঘাড় নিচু করে মাথা ঝুঁকিয়ে, যাদের কখনো একদিনের জন্যেও বেঁচে থাকতে হয় না কান্দা গেঁঠি খুঁড়ে খেয়ে, তেমন স্বাধীন হয়ে বাঁচতে। কারুয়া ছোটবেলা থেকেই বনে জঙ্গলে ঘুরে ঘুরে মনে মনে নিজেও একটা বাঘই হয়ে গেছে। হ্যাঁ, বড় বাঘ। তাই তো এই বন্দি দশা, মিথ্যে মিথ্যে আইন কানুন ওর আদেও ভালো লাগে না। লেখাপড়া শেখেনি বলেই কি ও জঙ্গল পাহাড়কে জানে না, না বোঝে না? যে দেশের মানুষকে বাঘ মারতে দেওয়া হয় না পায়ে হেঁটে একা একা, সে দেশের মানুষের সাহস জন্মাবে কি করে? কারুয়া ভাবে। কারুয়াকে এক সাহেবী শিকারী অনেক বছর আগে বলেছিলেন যে আফ্রিকা বলে একটা দেশ আছে, সেখানে মাসাই বলে এক রকমের লম্বা লম্বা মিশকালো মানুষ আছে। তারা নাকি এক হাতে বল্লম দিয়ে পায়ে হেঁটে সিংহ শিকার করে, এবং যে ছেলে একা হাতে সিংহ শিকার করতে পারে না তাকে নাকি কোনো মেয়ে বিয়েই করে না। তবে বাঘ মারাটা কি কেবলই বাঘ মারা? মানুষকে নিজেকে, নিজের সাহস ও আত্মবিশ্বাসকে বারবার নতুন করে, নিশ্চিন্ত করে আবিষ্কার করে না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার এই পুরুষারি খেলা খেলতে আসে? কারুয়া তার জীবনে বন ও বন্য প্রাণী সম্বন্ধে যা জেনেছে সেই জানা কারোরই কাজে লাগলো না। কারণ ও ইংরেজি শেখেনি, হিন্দিও লিখতে পর্যন্ত পারে না। ওর কাছে কেউ জানতেও আসেনি। ও যে অশিক্ষিত, ছোট লোক। ওর সারা জীবনের সমস্ত অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও মৃত্যুর সঙ্গে সঙ্গেই পুড়ে ছাই হয়ে যাবে। যারা ইংরেজি জানে তারা কিছু না জেনেই পণ্ডিত হতে পারে, আর কারুয়া অনেক জেনেও মূর্খই রয়ে গেল। কারুয়া থমকে দাঁড়ালো। হঠাৎই মৃত্যুর গন্ধ পেল ও। হঠাৎ যেদিন ওর বন্ধু চিকেরিকে বড় বাঘে ধরেছিল এক জেট শিকারের দিনে ছুলোয়ার লাইনের মধ্যে থেকে, সেদিনও এরকম একটা গন্ধ নাকে পেয়েছিল কারুয়া। বন্দুকটা স্টেডি পজিশনে ধরে ও মাথাটাকে ডাইনি বাঁয়ে 180 ডিগ্রি ঘুরিয়ে নিল নিঃশব্দে। ওর কদম ছাঁট চুলের শেষে এক বিঘত টিকিটা একটা কালো উপসী টিকিটিকির মতো দুলতে লাগলো কিছুক্ষণ। হাওয়া উঠল জোর তার পিছন দিক থেকে। যেদিকে সে তাকিয়ে আছে সেদিকে এক দৌড়ে পৌঁছে গিয়েই হঠাৎ থেমে গেল হাওয়াটা, যেন ধাক্কা খেলেও অদৃশ্য কোনো বাধায়। হাওয়াটা কাঁচের বাসনেরই মতো ভেঙে ঝুরঝুর করে গুঁড়ো হয়ে বনের পায়ের কাছে ছড়িয়ে গেল। হাওয়া তাড়ানো একরাশ শুকনো পাতাও পেছন থেকে উড়ে এসে সেগুন বনের পায়ের কাছে ঝাঁটি জঙ্গলে আটকে রইল। কারুয়া আস্তে আস্তে সেগুন বনের অন্ধকারে ঢুকে যেতে লাগলো।
সেগুনের নিচে পুটুস ঝড়ের তীব্র কটু গন্ধ নাকে যেতেই কারুয়ার হঠাৎ মনে হলো ও যেন ওর মৃত মায়ের গভীর অন্ধকারে তীব্র গন্ধি গর্ভেই পুনঃপ্রবেশ করছে। এমন কোনো দিন মনে হয়নি আগে। এক আশ্চর্য অনুভূতি হলো ওর। ঢুকে যেতে লাগলো কারুয়া। সঞ্চিতোয়াটার পায়ের দাগ দেখে জঙ্গলের ভিতরের গভীরতর নিবিড় সেগুনগন্ধি সবুজ অন্ধকারে যেটুকু আলো আসছে তাও আটকে যাচ্ছে সেগুনের বড় বড় গোল পাতাতে। আলো ছায়ার গোল গোল গয়নাবড়ির মতো বুটি কাটা গালচে তৈরি হয়েছে জঙ্গলের নিচের সমস্তটা জুড়ে। হঠাৎ কারুয়ার চোখে পড়ল একটা অনাবৃত কর্তিত নিটোল পা। শুয়ে থাকা পুরুষের একটা পা বেরিয়ে আছে ঝোপঝাড়ের মধ্য দিয়ে। মনে হলো পাটা যেন একটু নড়ে উঠল। বা পা। কারুয়া জায়গাটাকে ঘুরে দণ্ডি কেটে যাবে ঠিক করল। ও দুদিকে চেয়ে দেখল ডান দিকে একটা প্রকাণ্ড চারকোনা পাথর, প্রায় 1 মানুষ উঁচু। পাথরটা একেবারেই সমান আর মসৃণ। পাথরটার চারপাশে পুটুসের ঝাড়। কি করবে এক মুহূর্ত ভাবল ও। এখানে চড়ার মতো কোনো গাছই নেই। এত বড় সেগুনে চড়া যাবে না, গুড়ির বেরই পাওয়া যাবে না। চড়তে গেলেও যা শব্দ হবে তাতে সঞ্চিতটা সাবধান হয়ে পালিয়ে যাবে। এবার হঠাৎই পচা গন্ধ এলো নাকে। হাওয়াটা পাক খেয়েছে, দিক বদলেছে। ক্রমান্বয়ে ঝুনঝুনি বাজানোর মতো আওয়াজ করে নীল নীল বড় বড় পোকাগুলো মরা ছেলেটির রক্তাক্ত পচা শরীরের ওপর উড়ছিল আর বসছিল। তার মানে এই যে সঞ্চিতবাটা মরির কাছে নেই, সরে গেছে, অথবা হয়তো দূরে কোনো নদীর বালিতে কিংবা ছায়াচ্ছন্ন জায়গায় গিয়ে বিশ্রাম করছে। কারুয়া আবারও মৃত্যুর গন্ধ পেল। না, ওর মন বলছে যে সঞ্চিতোয়াটা ধারে কাছেই আছে, নিশ্চয়ই লুকিয়ে আছে, ওকে দেখছে। যাই করুক, এই গন্ধ সঞ্চিতোয়ারই মৃত্যুর গন্ধ। সঞ্চিতোয়ার সব হরকত আজ শেষ হবে। সততা জিতবে ধূর্তামির উপর, হার হবে অন্যায়ের, ন্যায়ের কাছে চরম হার। স্থানুর মতো দাঁড়িয়ে মুন্ডু ঘুরিয়ে সামনে পিছনে কারুয়া এবার বাঁ দিক থেকে ডান, ডান থেকে বাঁ 360 ডিগ্রি কোণে দেখতে লাগলো সব কিছু। তার চোখে একটি ঘাসের নড়াচড়াও অদেখা থাকবে না। স্তব্ধ হয়ে ফসিল হয়ে গেল মুহূর্তটি। কারুয়ার মনে হলো সৃষ্টির আদি থেকে চলতে চলতে বড় ঘর্মাক্ত ক্লান্ত হয়ে সময় হঠাৎই থেমে গেল। কারুয়ার আগে পিছনে কিছুই নেই আর, একমাত্র বর্তমান আছে, এই ক্ষণটি, কারুয়া আর সঞ্চিতোয়াটা। বন্দুকটা একেবারে তৈরিই আছে, সেফটি ক্যাচটাও ঠেলে সরানো আছে, সব তৈরি। কেবল হারামির বাচ্চা একবার চেহারা দেখাক, একবার শুধু, এক মুহূর্তের জন্য। কিন্তু কারুয়ার গা ছমছম করে উঠল। কোনো নাম না জানা প্রেত, দারহা নয়, কিচিং নয়, যে ভূতের নাম সে কখনো শোনেনি, এমন কোনো এক অদৃষ্টপূর্ব ভূত তার কটা হলুদ একজোড়া চোখে যেন তাকে দেখছে আড়াল থেকে, অপলকে, অথচ সে তাকে দেখতে পাচ্ছে না। কটা হলুদ কুটিল একজোড়া চোখ। কারুয়া তার নিজের চোখের তারায়, মেরুদণ্ডে, ঘাড়ে, সব জায়গায় মরা ব্যাঙের শরীরের মতো ঠান্ডা সেই দৃষ্টিকে অনুভব করতে পারছিল, কিন্তু সেই দৃষ্টির উৎসকে দেখতে পাচ্ছিল না। না, চারধারে গভীর মৃত্যুর গন্ধ। ছেলেটির মৃতদেহের উপর নীল পোকাগুলো ঝিনঝিন করে উঠছে আর বসছে। শুধুই সেই শব্দ, আর কোনো শব্দ নেই। হাওয়াটা উল্টোলেই নাকে উৎকট গন্ধ আসছে পচা ছিন্ন ভিন্ন মৃতদেহটা থেকে। খুব সাবধানে কারুয়া বন্দুকটা এইভাবেই ধরে পুরো শরীরটাকে ঘুরিয়ে নিল একবার। এক চুলও নড়েনি ও হাওয়াটা ঘোরার পর থেকে। পিছনটা আর একবার ভালো করে দেখল। না, যে করে হোক একটু ওপরে ওঠা দরকার, নইলে সেগুন বনের নিচের ঘন ঝাঁটি জঙ্গলে কিছুই দেখা যাচ্ছে না ভালো করে। কারুয়া ডান দিকের সেই কালো চারকোনা পাথরটার দিকে আস্তে আস্তে সরে এলো, এক চুল করে। তারপর এক সময় পাথরটা ওপরে সোজা হয়ে উঠে দাঁড়ালো। ইস, কি সুন্দর ছেলেটা! ওর মুখটা দেখে মনে হয় ঘুমিয়ে আছে। মাছি উড়ছে, মাছি বসছে।
সম্পূর্ণ উলঙ্গ, আধখানা শরীর, কিন্তু তার চোখ দুটোতে এক দারুণ চিৎকৃত প্রতিবাদ স্তব্ধ হিম হয়ে আছে। সে জানে না যে তার বন্ধুরা তাকে খুঁজে পেলে তার মাথাটা কেটে নিয়ে যেত, পাছে পুলিশ শনাক্ত করে ফেলে। কিন্তু সে নিজে সব শনাক্তকরণের বাইরে এখন। কোন ঠিকানা থেকে সে এসেছিল আর কোন ঠিকানাতে যাবে সবই তার কাছে অবান্তর। পাতা ঝরে পড়ছে উপর থেকে। সুন্দর মুখটার একপাশে সোনার মোহরের মতো গোল এক টুকরো রোদ এসে পড়েছে। কারুয়া 10 বছর বয়স থেকে নিজে হাতে হাজার হাজার জানোয়ার ধরকেছে। জানোয়ারেরা জিভ বের করে মুখ বেদান করে মরে, করুণা ভিক্ষা করে মরার সময়। একমাত্র মানুষই এমন নীরব চিৎকারে সমস্ত প্রতিবাদ উৎসারিত করে মরতে পারে। নিরুক্ত ভাষায় এই কথাটাই সেই মুহূর্তে ভাবছিল কারুয়া। কারুয়া ছেলেটির দিকে একদৃষ্টে চেয়ে ভাবছিল, সঞ্চিতবাটা ধারে কাছে না থাকলে ওর মাথা সে নিজেই কেটে নিয়ে গিয়ে কোথাও পুঁতে দেবে। আহা, কোন মায়ের বাছা! কত দূরে না জানি, পাটনা না কলকাতা কে জানে। কোন গভীর সর্বনাশা বিশ্বাসে ভর করে এসেছিলি রে বাছা তোরা? তোরা কি এই জবরদস্তিতে এঁটে বসা মাহাতো আর গোদা শেঠদের কিছু করতে পারবি? বোকা রে, তোরা বড় বোকা। কেন মিছিমিছি মরতে এলি এমন করে? তাও যদি মেরে মরতিস, লড়ে মরার সুযোগ পেতিস। তোদের ঝগড়া যাদের সঙ্গে, তারা যেসব সঞ্চিতবাদেরই মতো, বাইরে এসে দাঁড়ানোর সাহস নেই তাদের। তারা আড়াল থেকে খুন করে। তারা বড় ছোট রে, বড় ছোট লোক তারা। তোরা, আহা বাছারা আমার, তোরা কি জানতিস না? হঠাৎই কারুয়ার ভাবনা স্তব্ধ হয়ে গেল। চিতাটা নিশ্চয়ই ওই কালো পাথরটার নিচেরই ঝাঁটি জঙ্গলে লুকিয়ে শুয়েছিল। কারুয়াকে আসতে দেখেই অথবা তার গন্ধ পেয়েই পিছন থেকে কোনাকুনি দম দেওয়া অতিকায় স্প্রিংয়ের পুতুলের মতো নিঃশব্দে লাফিয়ে উঠিয়েই কারুয়ার গলা আর ডান কাঁধের মধ্যে কামড়ে ধরে কারুয়াকে নিয়ে এক ঝটকাতে আছড়ে পড়ল পাথরের ওপর। টুটি কামড়ে ধরাতে কারুয়ার হাত থেকে বন্দুকটা ছিটকে গিয়ে পড়ল ছেলেটির লাশের কাছে। সেফটি ক্যাচ অন থাকাতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই দুটি ব্যারেল একসঙ্গে ফায়ার হয়ে গেল। অতর্কিত শব্দে সঞ্চিতটা ভয় পেয়ে গিয়ে কারুয়াকে ফেলে রেখে এক লাফে সরে গেল একটু। কিন্তু পরক্ষণেই মাটিতে পড়ে যাওয়া নিরস্ত্র আহত কারুয়ার কাছে এলো। ফিরে এসে মাহাতোর মতো গোদা শেঠেরই মতো দাঁতে দাঁতে কর্মরানি তুলে এ ব্যাটার বড্ড বার বেড়েছিল বলে আবারও ওর ঘাড় কামড়ে পড়ে রইল অনেকক্ষণ। রক্ত চুষে চুষে শরীরটাকে একেবারে নিষ্পন্দ করে ফেলার পর একটা জোর ঝাঁকানি দিয়েই তাচ্ছিল্যের সঙ্গে ছেড়ে দিল। কারুয়া তারপরেও কিছুক্ষণ থরথর করে কাঁপল। মানুষ মরেও মরতে চায় না, মরার পরও পুরনো অভ্যাস বশে কিছুক্ষণ বেঁচে থাকে। তার মুখ নাক দিয়ে ঝলক ঝলক রক্ত বেরিয়ে আসতে লাগলো। তারপর বাঁ হাতটা লম্বা করে পাথরের উপর ছড়িয়ে দিয়ে ডান হাতটা পেটের কাছে চেপে ধরল, যেন বড় নিশ্চিন্তে ঘুমোবে এবার। থেমে থাকা সময় আবার হঠাৎ চলতে শুরু করল। আস্তে আস্তেই কারুয়ার মুখে এক গভীর প্রশান্তি ছড়িয়ে গেল। উত্তেজিত, কঞ্চিত সারা শরীরের মাংসপেশি শীতল হয়ে এলো। কারুয়া কোনোদিনও ভালুমারের অন্য 10 জনের মতো প্রতিদিন একটু একটু করে মান, সম্মান, বিবেক সবই খুঁয়ে ছোট্ট এক শিশি মিটিয়া তেলের জন্য 2টো বাজরার রুটি বা এক মুঠো শুখা মহুয়া বা মাটি খোঁড়া কান্দা গেঠির জন্য কারোর দয়া ভিক্ষা করে বেঁচে থাকতে চায়নি, বাঁচেনি। তার কাছে এই জীবনের মানে একেবারে অন্য ছিল। তার মতও এলো তার জিন্দেগির মতোই। মৃত্যুর ক্ষণে কোনো দরিদ্র ভাবনাই কারুয়াকে ক্লিষ্ট করেনি। সেদিনই সন্ধ্যের সময় কারুয়ার বন্দুকের গুলির শব্দ শোনার পরই পুলিশ আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের মিলিত চেষ্টাতে একটা বড় দল লাশ দুটির উদ্ধার করেছিল। চিতাটি সরে গেছিল গোলমাল শুনে আগেই। যখন কারুয়ার লাশকে বস্তিতে এনে হ্যাজাক জেলে শুয়ে রাখা হয়েছিল, বনবাংলার হাতার কাঁকুরের উপর
তখন বস্তির ছোট বড় সকলেই একটা কথাই বলেছিল কারুয়া সম্বন্ধে। ওরা বলেছিল টাইগার প্রজেক্টের কোর এরিয়ার একেবারে বুকের মধ্যে একটা এত বড় বাঘ এমনভাবে যে মারা যাবে এই কথা ওদের কল্পনারও বাইরে ছিল, তাও একটা সামান্য শোন চিতুয়ার হাতে। গোলমালটা বাঁধল বন্দুকটা নিয়েই। কারুয়া আর সেই অনামী ছেলেটির লাশের কাছে যখন হিরুর বন্দুকটি পাওয়া গেল, তখন ফরেস্টের গার্ডরা আর পুলিশেরা, সেপাইয়েরা সেটিকে নিয়ে এলো শটান সাহেবদের কাছে। সোনা দানা টাকা পয়সা হারিয়ে গেলে যার গেল তার আর্থিক ক্ষতি হয়, কিন্তু বন্দুক হারালে যে বন্দুকের মালিক তাকে নিয়ে পুলিশ এমন টানাটানি শুরু করে যে সে আর বলার নয়। এবং ব্যাপারটা ঘটল তখনই, যখন হিরু বাংলোয় ছিল না। তার মা, বাবা, ভাই বোনের সঙ্গে দেখা করতে গেছিল জিপে চড়ে। ঝকঝকে পালিশ তোলা জিপটা থেমেছিল এসে যুগ্ন ওরাওয়ের জীর্ণ বাড়ির বেড়ার সামনে। সিপাহীরা ফটাফট স্যালুট মেরেছিল হিরু জিপ থেকে নামতেই। ড্রাইভার, সিপাহী সকলের সামনেই হিরু ছেঁড়া চৌপাইতে বসা, খালি গা, ছেঁড়া ধুতি পরা তার বাপকে হাঁটু গেড়ে বসে 2 হাত বাড়িয়ে 2 পা ছুঁয়ে নমস্কার করেছিল। জল গড়িয়েছিল তখন যুগ্নুর চোখ বেয়ে। যুগ্নু ওরাও হিরুর চিঠি আগেই পেয়েছিল। নিজে পড়তে পারে না যুগ্নু, তাই টুসিকে দিয়ে পড়িয়েছিল। টুসির নামেও আলাদা চিঠি এসেছিল একটা। হিরু যখন বাবাকে প্রণাম করছিল তখন উঠোনে জড়াজড়ি করে দাঁড়িয়ে হিরুর মা, টুসি আর লগন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। হিরু বাবাকে ছেড়ে এসে মাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর টুসিকে আড়ালে ডেকে নিয়ে কি সব বলল। টুসি মাথা নাড়ল, কিন্তু মুখে কিছু বলল না। ঠোঁট কামড়ালো, আবার মাথা নাড়ল। হিরুর বাপ বলল, কি ব্যাপার, তোমরা সব চুপচাপ কেন? হিরুকে আর ওই সিপাহী ড্রাইভারদের সকলকে কিছু খেতে দাও, প্রত্যেককে দাও, যা আছে তাই দাও। ড্রাইভার সিপাহীদের মুখে এক দারুণ খুশির ভাব ফুটে উঠল। তারা সেই মুহূর্তে বড় একাত্ম বোধ করল হঠাৎই তাদের সাহেবের সঙ্গে। সাহেবকে ওরা যা ভেবেছিল, আসলে সাহেব তো নন। সাহেবও একজন রক্ত মাংসের মানুষ, একেবারে তাদেরই মতো। তাদেরও বাবা মা এমনই কোনো জায়গায় এমনই দুঃখ দুর্দশার মধ্যেই থাকেন। সাহেব যে তাদেরই একজন। হিরু যে আকাশ থেকে পুষ্পক রথ বা হেলিকপ্টার থেকে হঠাৎ পড়ে তাদের সাহেব হয়ে যায়নি, তারও যে শিকড় আছে দেহাতেই এই পাহাড় জঙ্গল ঘেরা বস্তির ভিতরে, এই কথা জেনে বড় ভালো লাগলো ওদের সকলের। হিরু এ কবছর ওদের সঙ্গে নৈর্ব্যক্তিক এবং রূঢ় ব্যবহার করে, ওদের ওপর বসিং করে যা ওদের কাছ থেকে কখনো পায়নি, আজ এক মুহূর্তেই সেই স্বতঃস্ফূর্ততা বশ্যতা পেয়ে গেল ওদের প্রত্যেকেরই কাছ থেকে। সরল সত্য দিয়ে যা ছোঁয়া যায় এবং পাওয়া যায়, ভণ্ডামি আর চালাকে দিয়ে তা কখনোই পাওয়া হয়ে ওঠে না। বড় দেরি করে এই কথাটা জানল বোধহয় হিরু। টুসি চোখের জল মুছল আড়ালে আঁচল দিয়ে। হিরুর চোখ এড়াল না তা। সিপাহী ড্রাইভারের জল টল খাওয়ার পর হিরু বলল, চললাম, শিগগিরই ছুটি নিয়ে এসে 1 মাস থাকবো বস্তিতে, তোমাদের সঙ্গে এই বাড়িতেই। বাড়িটা নতুন করে করব। এবারে বিয়েও করব মা। আমার জন্য একটা ভালো মেয়ে দেখো, তোমার মন মতো। টুসি, লগন আর টুসির মা অবিশ্বাস ভরা বিস্ময়ে চলে যাওয়া হিরুর দিকে চেয়ে রইল। হিরু বাংলোতে ফিরে এসেই কারুয়ার লাশ দেখে আঁতকে উঠল। কারুয়া চাচাও হার মানল? কারুয়া চাচাকেও মারতে পারে এমন কোনো বাঘ আছে নাকি দুনিয়াতে? পরক্ষণেই তার বন্ধু যখন বন্দুকটা হিরুকে দেখিয়ে ওকে যা বলার বলল, হিরু চমকে উঠে মুখ ফসকে বলে ফেলল, আরে এই যে আমারই বন্দুক। না বলে উপায়ও ছিল না হিরুর, কারণ সব বন্দুকেই নাম্বার, ম্যানুফ্যাকচারের নাম সব লেখা থাকে এবং সব লাইসেন্সও থাকে। বন্দুক হারালে সঙ্গে সঙ্গে পুলিশে ডায়েরি করতে হয়। তোমার বন্দুক? কুটিল চোখে তাকালো হিরুর বন্ধু তার দিকে, তারপর বলল, अजीब बात, खुद पुलिस साहब का बंदूक खो गया और उन्हीं को नहीं मालूम था। শোয়ার ঘরের আলমারিতে রাখা ছিল, কতদিন বন্দুক বের করি না। কবে কখন কে চুরি করেছে তা পাটনা ফিরে না গেলে কিছুই বোঝা যাবে না।
চুরি নিশ্চয়ই কেউ করেছে, নইলে এ বন্দুক এখানে এলো কোত্থেকে? আর চুরি করে থাকলে... এতটুকু বলেই থেমে গেল ও। তারপর লাশ দুটোর দিকে চেয়ে বলল, চুরি করে থাকলে এই দুই হারামির এক হারামিই করেছে। বন্দুকটা সিপাহীরা পেয়েছিল ছেলেটার লাশের কাছে, এই গ্রামের চোরা শিকারির কারুয়ার কাছে নয়। বলো কি, বিপ্লবী ছেলে বন্দুক চুরি করলো তোমার, আর তুমি খোঁজই পেলে না? খুবই গোলমেলে ব্যাপার বলে মনে হচ্ছে। হিরুর বন্ধু হিরুর চোখে চোখ রেখে বলল। হিরু হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো ব্যাপারটা, কিন্তু ওর বন্ধু টেবিল থেকে প্যাড টেনে নিয়ে একটা মেসেজ লিখল, গান ক্লেমড বাই এইচ সিং এসপি অন ডিউটি, stated to have been stolen from his residence in Patna. Theft not reported. Please send order by wireless. মেসেজটা লিখে হিরুর দিকে এগিয়ে দিল হিরুর বন্ধু। হিরু পড়ল, পড়ে তার বন্ধুর চোখে তাকালো। গলা নামিয়ে বন্ধু বলল, এই মেসেজ এক্ষুনি পাটনাতে আইজির কাছে পাঠাতে হবে। বেতলা থেকে টাইগার প্রজেক্টের ওয়্যারলেসের থ্রুতে ওয়্যারলেস করে দেব। ব্যাপারটা খুবই সিরিয়াস। এসপি সাহেবের বন্দুক নিয়ে বিপ্লব হচ্ছে, কথাটা আইজি সাহেবের এক্ষুনি তো জানা উচিত। হিরু তবুও চুপ করেই রইল। বন্ধু গলার স্বর পাল্টে কি যেন ভেবে হিরুকে বলল, देख यार, मैं कुछ देखा नहीं सुना भी नहीं। तेरा बंदूक हुआ तू ले ले वापस, मगर एक शर्त पर। का বলে হিরু বোকার মতো চেয়ে থাকলো বন্ধুর দিকে। বন্ধু গলা আরও নামিয়ে বলল, इंतजाम करना होगा वही चिड़िया को लेकर। कौन सी चिड़िया? ওর বন্ধু ফিসফিস করে কি যেন বলল হিরুকে। বলল, टूशी, खुशबू वाली टूशी। बस इतना ही मुझको याद है, पूरा नाम और पता मैं बता नहीं सकता। तब तो वो बनियाई उसको उठा के लेकर आए थे। হিরুর কানের লতি দুটো দপদপ করতে লাগলো। ও ঘোরের মধ্যে বলল, होगा। ডিল? ওর বন্ধু বলল উজ্জ্বল চোখে। ডিল বলল হিরু। তারপর বলল, কখন, কোথায়? 7 बजे में शाम। হিরু বলল, सोन चितवा अभी तक नहीं ना पीटा गया। रात में घर छोड़ के कौन आएगा? इतना हिम्मत केकरो नहीं हो तो। হিরুর বন্ধু ভাবলো একটু, তারপর বলল, क्या किया जाए? পরক্ষণে নিজেই বলল, एक काम किया जाए, हम जीप और राइफल लेकर अकेले पहुंचेगा ठीक जगह पर। तू जाके बता दे मुझको, उसको बाद में खुद ही समझ लेंगे। হিরু চিন্তিত মুখে বলল, कौन सी जग? ওর বন্ধু বলল, सूरज बुड़ने के पहले झाड़ी तालाब के पशरा किनारे पर जो इमली कबर का पेड़ है, उसी के नीचे रहूंगा मैं। तू साले बंदोबस्त कर दे, नहीं तो तुझको फंसाएगा यार। तू हमसे 2 पोजीशन के सीनियर हो, साले बदबू कहाँ का। एक पोजीशन तो कम से कम क्लियर हो जाएगा प्रमोशन के हिसाब में मेरे लिए। হিরু হঠাৎ মুখ তুলে তাকালো ওর বন্ধুর দিকে। প্রাণের বন্ধু, খানদানি, রইস আদমি। কখনো আদিবাসীর বন্ধুর বন্ধু যে হতে চায় না, এই কথা হিরু এতদিন বুঝেও বোঝেনি, মেনেও মানেনি। অথচ হিরু একটা সময় পর্যন্ত আপ্রাণ চেয়েছিল ওদেরই একজন হতে, নিজের আপনজনদের ফেলে দিয়ে। হিরু বলল, ठीक है, इंतजाम हो जाएगा, तू बेफिक्र रहे। হিরুর বন্ধু সিপাহীদের ডেকে বলল যে বিকেল বিকেল সে নিজে একা জিপ, রাইফেল আর আলো নিয়ে জঙ্গলের পথে ঘুরে বেড়াবে। সঞ্চিতওয়ার সঙ্গে দেখা হলে তো মারাই পড়বে সঞ্চিতওয়া। আর যে ছেলেগুলো এই জঙ্গলে আস্তানা গেড়েছে তাদের সঙ্গেও মোকাবিলা হতে পারে। ভিড় করে শিকার হয় না, সে সঞ্চিতওয়াই হোক কি বিপ্লবী হোক। গোদা শেঠের মোটর ভটভট করে লাল ধুলো উড়িয়ে বাংলো এসে থামল। পিছনে মাহাতো বসে। বাংলোর বারান্দায় হিরুর বন্ধু ইজি চেয়ারে বসে রিভলভার পরিষ্কার করছিল তখন। তাড়াতাড়ি মোটরসাইকেলটা দাঁড় করিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে এলো তারা দুজনে। বলল, সালাম হুজুর। সালাম, খবর আছে হুজুর, বলল গোদা। তারপর হিরুর বন্ধুকে ইশারায় ঘরের ভিতরে আসতে বলল। খবরটা নির্জনে দিতে চায়। ঘরে এলো ওরা তিনজনেই। গোদা ফিসফিস করে বলল,
নানকু আর 2-3টে ছেলেকে দেখা যাচ্ছে গারুর ব্রিজের কাছে কোয়েল নদীর পাশে। ওদের কাছে রাইফেল, বন্দুক আছে। আপনার ফেরার সময় আপনাদের উপর হামলা করার মতলব করছে ওরা। জানলে কি করে? হিরুর বন্ধু নির্লিপ্ত গলায় বলল, রিভলভার পরিষ্কার করতে করতে। গারুর হাট ছিল কালকে। হাটে নানকু এসেছিল সওদা করতে। অনেক কিছু সওদা করলো। তার একার সাইকেলের কেরিয়ার বড়, আর হ্যান্ডেলে সে সওদার থালিয়া সব আঁটানো মুশকিল ছিল। আমাদের চর ছিল হাটে। তারা দুজন জঙ্গলে জঙ্গলে পিছা করে। গারুর ব্রিজ পেরিয়ে পথটা যেই বাঁকে ঘুরেছে মুন্ডু আর বেতলার দিকে, সেই রাস্তায় কিছু দূর কোয়েলের পাশে পাশে এসেই ঠিক বাঁ দিকে নদীর পাড়ে জঙ্গল ভরা একটা ভাঙা পোড়ো বাড়ি আছে পাহাড়ের উপর। রাস্তা থেকে ভালো দেখা যায় না। জঙ্গল আর আগাছায় ভরে গেছে চারপাশ। বাঘও আস্তানা গাড়ে সময় সময় সেখানে। অনেকদিন আগে এক সাহেবের আস্তানা ছিল, সেখানেই আড্ডা গেড়েছে ওরা। আমাদের চর নিজে চোখে দেখেছে। আজই সন্ধ্যেতে যদি ফোর্স নিয়ে যান তাহলে ওদের ঘিরে ফেলতে পারে। চারদিক ঘিরে ফেললে পালাবার পথ পাবে না। হিরুর বন্ধু কি একটা ভাবলো, তারপর বলল, আজ আমাদের অন্য প্ল্যান আছে। তোমরা চর লাগিয়ে রাখো, কাছাকাছি গাছের উপর থেকে তারা নজর রাখুক। কাল আমরা যা করার করব। বাহাত মেহেরবানি হুজুর। ওরা সবিনয় বলল, মেহেরবানির কি আছে, এ তো আমাদের ডিউটি। তারপরই বলল, আমার কি করলে? হুজুর, বস্তিতে মেয়ে তো কতই আছে। আপনি বললে আমরা লাইন লাগিয়ে দেব। সবই তো আমাদেরই সম্পত্তি। কিছু নাম পাত্তা না বলতে পারলে সেই বিশেষ মেয়েটিকে কি করে খুঁজে বের করি। হিরুর রাইস বন্ধু মাহাতো আর গোদা শেঠের পশ্চাৎদেশের প্রতি কিছু অরাহিস সুলভ মন্তব্য করে ওদের চলে যেতে বলল। হিরুই যখন জিম্মা নিয়েছে তখন ওদের জড়াতে চাইল না, শুধু বলল, ওয়ার্থলেস। ইংরাজি না জানতে ওই শেষ গালাগালিটাই গোদা আর মাহাতো সবচেয়ে খারাপ গালাগাল ভেবে মনমরা হয়ে মোটরসাইকেল ভটভটিয়ে চলে গেল। হিরু ফিরে এলো। ফিরতেই ওর বন্ধু গোদা শেঠ আর মাহাতোদের কথা বলল হিরুকে। হিরুর মাথার মধ্যে ঝমঝম করতে লাগলো। কোথায় পৌঁছেছে এই মাহাতো আর গোদা? হারামজাদারা! সারা বস্তির মেয়েদের ইজ্জত এখন ওদের হাতে। হিরু মুখ নামিয়ে সংযত গলায় বলল, তোমার ইন্তেজাম পাকা করে এসেছি। হিরুর বন্ধু বলল, যা প্রোগ্রাম আছে তাই থাকবে। ঝাড়ি তালাবের পশ্চিম পাড়ের বারকাইমলি গাছের নিচে। হ্যাঁ, তবে মেয়েটি কিন্তু একা দাঁড়িয়ে থাকবে, দেরি করো না। শুনছি তোমার মেয়েটিকে নিয়ে গেলে তার মা বাবা আমাকে পুঁতে ফেলবে। হিরু বলল, খরচ কত হবে? হিরুর বন্ধু বলল। হিরু বলল, যা তুমি দেবে খুশি হয়ে। বন্ধু আগ্রহাতিশয্যে বলল, এই 100 টাকা এখনই রেখে দাও। রান্ডিকা বাচ্চা 100 টাকার নোট কি কখনো চোখে দেখেছে? খুশি হবে নিশ্চয়ই। হিরুর চোখে দুটো জ্বলে উঠল। গম্ভীর মুখে বলল, হওয়া তো উচিত। তারপর বলল, তুমি কিন্তু মেয়েটিকে পৌঁছে দেবে। ফেরার সময় তার বাড়ির কাছাকাছি রাস্তাতেই সে নেমে যাবে। জ্যোৎস্না থাকবে আজ। আজ তাকে পৌঁছে দিয়েই আমার ছুটি। আমি সঞ্চিতটার জন্য ভালুমারের দিকে যাব। যদি পথের উপর হঠাৎ পেয়ে যাই শটগানটা নিয়ে যাব। কাছ থেকে শটগানের মারই ভালো। তুমি ঠিক 7টাতেই পৌঁছবে। একেবারে একা আসবে। আজকাল সন্ধে ঠিক হয় ঠিক 7টায় এখানে। মেয়েটিকে যেন চিতা না খায়, দায়িত্ব সব তোমার। আর মেয়েটিকে অন্য কেউ দেখে ফেললে বস্তিতে সে জন্মে আর মুখ দেখাতে পারবে না। তারপর আবার বলল, একা এসো কিন্তু, আর দেরি করো না, তাকে বাঘে খাবে। হাসতে হাসতে হিরুর বন্ধু বলল, বাঘে খেলে আমি খাবো কি করে? আজীব বাত। গরমের দিন। খাওয়ার পর দরজা জানলা বন্ধ করে 2টো নাগাদ একটু শুয়ে নিল ওরা দুজনেই। সন্ধ্যের ঘণ্টাখানেক আগেই হিরু উঠে বলল, এবার আমি যাই। ঠিক আছে। হিরু চলে গেল। বারান্দায় ইজি চেয়ারে পা ছড়িয়ে বসে আরাম করে চা খেলো হিরুর বন্ধু। তারপর ঘটা করে চান করতে গেল। খানদানি ঘরের ছেলে, পাছে জঙ্গলি মেয়ের সঙ্গে মিলিত হয়ে গিয়ে জঙ্গলের গন্ধ মাখামাখি হয়ে যায়,
তাই তার নিজের শরীরে এক অতিরিক্ত সুগন্ধের প্রলেপ প্রয়োজনও আছে আজ সন্ধেতে। হিরু একদম একা জিপ চালিয়ে তাদের বাড়িতে গেল। টুসিকে ডাকল, আলাদা করে ফিসফিস করে কি বলল, তারপরই চলে গেল। লগন আর তার মা বাবা কিছুই বলার আগেই টুসি তার মাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, মা, নানকুর খুব বিপদ, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। আর কিছু জিজ্ঞেস করো না। দাদার পক্ষে এ খবর জানানো খুবই অসুবিধে ছিল, তবুও জানিয়েছে। এই কথাটা বাবাকে জানিয়ে রেখো, লগনকেও বলো, কিন্তু অন্য কিছু বলো না। টুসি বেরিয়ে পড়ল 15 মিনিটের মধ্যে। আজকাল শরীর খুবই ক্লান্ত লাগে, শরীরে নানা রকম অসুবিধে, মনটাও সবসময় খারাপ থাকে। তার পেটে সেই মানুষটার বাচ্চা, যে রিভলভার দেখিয়ে তাকে নাঙ্গা করেছিল, আর সেই বাচ্চার বাপ হবে নানকু। ছি ছি, ছেলে অথবা মেয়ে কি হবে ভগবানই জানেন। যাই হোক, হয়তো সে খুব সুন্দর হবে, কিন্তু শরীরের সৌন্দর্যই কি সব? টিহুল দাদার বউ তো কত সুন্দরী, কিন্তু তার কি ইজ্জত আছে? সেই লোকটা তাকে এমন অসহায় অপমানের মধ্যে রাখল। শুধু আজই নয়, যতদিন তার এই পেটের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বেঁচে থাকবে ততদিনই রাখবে। এটা যে কি করলো নানকু, কেন করতে গেল, কিছুতেই ভেবে পায় না টুসি। এদিকটাতে বহুদিন আসেনি টুসি। আজকাল এমনিতেই কেউ আসে না ঝাড়ি তালাওয়ের দিকে সঞ্চিত আর ভয়ে। অন্যান্য বস্তি ছাড়াও শুধু ভালোমার বস্তিতেই এ পর্যন্ত 5 জন মানুষ গেছে চিতাটার পেটে গত 3 মাসে। টুসি নানকুর কাছ থেকে শুনেছে যে বাঘটাকে ম্যান ইটার ডিক্লেয়ার করবার চেষ্টা হচ্ছে খুব, হলে ভালো শিকারীরা এসে মেরে দিতে পারবে বাঘটাকে। নানকুর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে ও কত কি জেনেছে, শুনেছে। ওর জগৎ যে কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তা ওই জানে। 10 দিনে 15 দিনে নানকু একবার এলে থাকলে রাতে কি করে তাকে আদর করবে ভেবে পায় না টুসি। টুসিকে অনাবৃত করে তার তলপেটে কান ছুঁয়ে নানকু বলে, দেখি দেখি রাইস আদমির ব্যাটার নিঃশ্বাসের শব্দ শুনতে পাই কিনা। এত লজ্জা করে টুসির। নানকু বলে, কেন ভাবিস এত? মনে করবি আমরা একে কুড়িয়ে পেয়েছি। আমরা ওকে যেমন করে মানুষ করব ও তেমনই হবে, আমাদেরই একজন হয়ে উঠবে। ওর রক্ত কিছু ভালো জিনিসও বয়ে নিয়ে আসবে, যা আমার মধ্যে নেই, তোর মধ্যে নেই। তোর বুকের দুধ খাবে, আমার সঙ্গে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে বড় হয়ে। ও দেখবি একেবারে আমাদের মতোই হবে। নানকু ওরাও এর ব্যাটা। তারপর বলে, না, মন এখন দেব না, ব্যাটা চেহারা দেখে তারপর দেব। টুসি হাসে, কিন্তু বড় লজ্জা করে, বড়ই লজ্জা করে টুসির। গর্ভাধান প্রেমের হোক কি ঘৃণাতেই হোক, যেসব বিবাহিত মেয়ে পরপুরুষের ঔরসজাত সন্তান গর্ভে বয়ে বেড়ায়, একমাত্র তারাই জানে যে স্বামীর মুখের দিকে চাইতে তাদের কতখানি লজ্জা করে, কতখানি কষ্ট হয় বেচারি স্বামীর জন্যে, সেই স্বামী যতই নির্গুণ নিরূপ হোক না কেন। এই পথে কেউই হাঁটে না আজকাল, আগাছা গজিয়ে গেছে পথের মধ্যে। গরমের দিনে সাপেরও ভয়, খুব ভয় ভয় হাঁটছে টুসি। একটু এগিয়েই জিপটা দেখতে পেল। ভাইয়া বসে আছে, ভাইয়ার হাতে 2 নলা বন্দুক, কোমরে রিভলভার, যেরকম রিভলভার দেখিয়ে সেই মানুষটা তাকে লুটেছিল। দীর্ঘশ্বাস পড়ল টুসির। মানুষটার কথা মনে পড়ল, বড় সুন্দর মানুষটা। সে যে ভয় দেখিয়ে গায়ের জোরে তাকে না পেত। মেয়েরা তো এমন নয় যে প্রিয় ছাড়া, স্বামী ছাড়া তারা আর দ্বিতীয়জনকে ভালোবেসে কিছু দেয় না কখনো। ভালোবেসে মেয়েদের কাছ থেকে সবই পাওয়া যায়, কিন্তু ওই লোকটা, প্রথম অভিজ্ঞতাতেই লোকটা সমস্ত পুরুষ জাত সম্বন্ধে টুসির মনে বড় ঘৃণা ধরিয়ে দিয়েছিল। হিরু ওকে জিপে উঠে আসতে বলল। টুসি জিপে উঠে বসলে হিরু বলল, বাড়িতে কি বলেছিস? তুমি যা বলতে বলেছিলে। বেশ করেছিস। তারপর বলল, তোর সঙ্গে শেষ দেখা করে ক্ষমা চাই আমার বন্ধু। ও জেনেছে যে তুই আমাকে সব বলেছিস, সব শুনে ও বলেছে যে নানকুর কোনো ক্ষতি ওর দ্বারা হবে না, সে কথাও ও আমাকে দিয়েছে। তুই যে আমার বোন ও তা জানতো না। টুসি বলল, না, না জানলেই বা, কেউ কি এমন করে করতে পারে জোর করে? হিরু চুপ করে রইল।
চোয়াল শক্ত হয়ে উঠল ওর। জিপ চলতে লাগলো। কিছুটা গিয়েই ঝাড়িতালাও এসে পড়ল ওরা। ঝাড়িতালাও পেরিয়ে গিয়ে জিপটাকে লুকিয়ে রাখলো হিরু পথের বাঁ দিকে। তারপর জিপ থেকে নেমে বলল, চল। তখন 6:30 বেজেছে। চারধারে সাবধানে তাকাতে তাকাতে চলতে লাগলো হিরু। পুলিশ সাহেবের দামি পোশাকে, টুপিতে, বেল্টে, জুতোতে আর ভাইয়াকে দেখে গর্বিত হচ্ছিল টুসি। ভাইয়ার কেবল একটাই খুঁত, সে লম্বা নয়। পশ্চিম পাড়ের তেঁতুল গাছতলাতে এসে হিরু বলল, তুই এই ইমলি গাছতলা দাঁড়িয়ে থাকবি, ও আসবে ওর জিপ নিয়ে। জিপেই কথাবার্তা বলবে, তারপর চলে যাবে। এখানে আমার থাকার কথা নয়, কিন্তু শোন চিতুয়াটার জন্য তোকে আমি একা এভাবে দাঁড়িয়ে থাকতে দিতে পারি না। আমি পাশের কেলাউন্দা ঝোপগুলোর আড়ালে বন্দুক নিয়ে তোকে পাহারা দেব। ও এলে তুই বলবি না যে আমি আছি, ভুলেও না। টুসি এবারে একটু ভয় পেল। বলল, ক্ষমা চাইতে তোমার সঙ্গে ও তো বাড়িতেও আসতে পারত। এত কাণ্ডর কি ছিল? নানকু জানলে আমার ওপর খুব রাগ করবে। এখনকার নানকুকে চেনো না তো তুমি? সে আর আগের লোক নেই। হিরু একটুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, নানকু রাগ করলে বলিস, প্রথমত আমার কথাতেই তুই এরকম করেছিস, দ্বিতীয়ত নানকুর ভালোর জন্যই করেছিস। টুসি অধৈর্যের গলায় বলল, ও কখনোই শান্তি কিনতে চায় না পেছনের দরজা দিয়ে। ও সেই ধাতের মানুষই নয়। ও শুনলে বড় রাগ করবে দাদা। আমি জানি না কি হবে, ওকে বলতে আমার হবেই। হিরু তাড়াতাড়ি লুকিয়ে পড়ে বলল, আমার বন্ধু এক্ষুনি এসে পড়বে, আমি লুকোই। আমার বন্ধু কথাটা হিরু কি করে বলল, তা কথাটা বলেই হিরু ভাবছিল। টুসি বলল, আবারও যদি আমার সঙ্গে অসভ্যতা করে? যাতে না করে তাই তো এলাম আমি, তুই নিশ্চিন্ত থাক। হিরু ওরাওয়ের শরীরে ওঁরাওয়ের এখনো রক্ত বইছে। ইজ্জত, সে নিজের ইজ্জত, বোনের ইজ্জত, গোষ্ঠীর ইজ্জত, জাতির ইজ্জত সবই সে বাঁচাতে জানে। তোর ভাইয়া আর সিং নেই রে, আবার ওরাও হয়ে গেছে। মিনিট 10 মধ্যেই পেট্রোল জিপের ইঞ্জিনের মিষ্টি ঘুম পাড়ানি শব্দ একটি রানী ভোমরার ডানার শব্দের মতো জঙ্গলের মধ্যে ক্রমশ জোর হতে হতে এগিয়ে আসতে লাগলো। তারপর একসময় পথের বাঁকে জিপটাকে দেখা গেল। জিপটা এগিয়ে আসতে লাগলো সোজা এদিকে। জিপটা যখন একেবারে কাছে এসে গেছে তখন হঠাৎই হিরু আবিষ্কার করলো যে বাংলোর চৌকিদার সামনের সিটে বসে আছে, তার বন্ধুর পাশে। হঠাৎ হিরু ক্ষিপ্ত হয়ে উঠল। ক্ষিপ্ত ও একটু হতে চায়নি। ও ভেবেছিল খুব ঠান্ডা মাথায় নিষ্কম্প হাতে জিপ থেকে নামলেই বন্দুক তুলে গুলি করবে তার রইস উঁচু জাতের বন্ধুর বুক লক্ষ্য করে। তাই ওকে বারবার বলেছিল হিরু একা একা আসতে। এই চৌকিদারটা ভারী পাজি। এই টিহুলের বউকে খারাপ করেছে, করেছে আরও বস্তির অনেক মেয়েদের। আর এখন সেই চৌকিদারকেই সঙ্গে নিয়ে এসে হাজির হয়েছে রইস আদমি। এতবার একা আসতে বলা সত্ত্বেও হিরু দাঁতে দাঁত চেপে নিরুচ্চারে বলল, যাস শালা, চৌকিদার তোর মত ছিল তাই এলি, আমার হাতে মরতে এলি? বন্দেও তার মনে এই ছিল, কে জানতো? হিরু তো খারাপই, হিরু নিজে খারাপ হতে পারে, সে লজ্জা তার একার। কিন্তু হিরুর মা বাবা ভাই বোনকে কেউ খারাপ বলুক, খারাপ বলার সুযোগ পাক, তা হিরু বরদাস্ত করতে পারবে না। হিরু তো আর সিং নেই, হিরু যে আবার ওঁরাও হয়ে গেছে। জিপে সেই মানুষটাকে দেখে টুসি অবাক হয়ে গেল। যে মানুষের সন্তান বইছে সে অনুক্ষণ, যার পরশ তার স্তনবৃন্তে, তার জরায়ুতে, তার নাভি মূলে, তাকে ভুলবে কি করে? মানুষটা সত্যিই বড় ভালো দেখতে। সৌন্দর্যের একটা আলাদা আকর্ষণ আছে। সব কিছুকে, ভালো মন্দ অতীত ভবিষ্যৎ সব কিছুকেই ভুলিয়ে দেয় এমন চোখ ধাঁধানো সৌন্দর্য। মুহূর্তের জন্য টুসি সর্বনাশী নানকুর প্রতিও বুঝি এক পরম অকৃতজ্ঞতায় তার ধর্ষণকারীর প্রতি এক নতুন অবিশ্বাস্য ভালো লাগায় ভরে উঠল। মেয়েরা বড় বিচিত্র, নারীর চরিত্র রহস্য বিধাতারও অজানা। কিন্তু পরক্ষণেই ঘৃণাটা চকিতে পোষা পাখির মতো ওর বুকে ফিরে এলো। গর্ভধারণের পর তার বমির মতো, তার বিরক্তির মতো, তার মাথা ব্যথার মতো, তার অরুচির মতো।
টুসির ইচ্ছা হলো মানুষটাকে 2 হাত দিয়ে গলা টিপে মারে। মানুষটা জিপের ড্রাইভিং সিট থেকে নামলো। খুব লম্বা, সুপুরুষ, ভাইয়ের মতোই পোশাক পরা। দারুণ মানিয়েছে পোশাকটা। তার আগুন রঙা মুখে দিনের শেষে রোদের ছটা পড়ে আরও লাল দেখাচ্ছে। মানুষটা হাসল, হেসে টুসির দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক সেই সময়ে বন্দুকের আওয়াজটা হলো। টুসির থেকে 7-8 হাত দূরে দাঁড়ানো মানুষটার মুখ, মাথা, কান সব ঝাঁঝরা হয়ে ধর থেকে আলাদাই হয়ে গেল যেন মনে হলো। ধপ করে মানুষটা পড়ে গেল টাঙ্গির বাড়ি খাওয়া পলাশ গাছের মতো। পড়তে পড়তে অবচেতনে তার ডান হাতটা রিভলভারের খাপের দিকে এগিয়ে গিয়েই থেমে গেল। ব্যাপারটা কি ঘটল তা টুসি বোঝবার আগেই চৌকিদার জিপ থেকে নেমে উল্টো দিকে দৌড় লাগাল। ততক্ষণে হিরো উঠে দাঁড়িয়েছে কোলাউন্দা ঝোপের আড়াল ছেড়ে। উঠে দাঁড়িয়ে বন্দুক তুলে ভালো করে নিশানা নিয়েই আবার গুলি করল। দৌড়তে থাকা চৌকিদার যেন একটা ধাক্কা খেল, সামান্য একটু লাফিয়ে উঠল। সামনে এগিয়ে আরও 2 পা দৌড়েই মুখ থুবড়ে পড়ে গেল কতকগুলো তেতো গন্ধ পুটুসের ঝাড়ে। শরীরটা ডুবে গেল ঝোপের মধ্যে। তার একটা নাগরা পড়া পা উঁচু হয়ে থরথর করে কাঁপল কিছুক্ষণ। আতঙ্কে বিস্ফারিত চোখে টুসি একবার তার ভাইয়ার দিকে আর একবার ওই রাইস মানুষটিকে আর চৌকিদারের দিকে তাকাতে লাগলো। ঘাড় এপাশ ওপাশ করতে করতে তার ঘাড় ব্যথা করছিল। ঘটনার আকস্মিকতাতে ও একেবারে স্তব্ধ হয়ে গেছিল। ততক্ষণে প্রায় অন্ধকারও হয়ে এসেছে। টুসির মাথাটা একেবারে ভারশূন্য হয়ে গেছে। কোনো কিছু বোঝা বা ভাবার ক্ষমতা আর ওর নেই। টুসি ডাকল, ভাইয়া, ভাইয়া। হিরুকে ইশারায় চুপ করতে বলে বন্দুকে আরও গুলি ভরে এগিয়ে গিয়ে পড়ে থাকা লাশ দুটোর মাথা লক্ষ্য করে আরও 2টো গুলি চালালো। তারপর রাইস বন্ধুর রিভলভারের হোলস্টার খুলে রিভলভারটি এবং জিপ থেকে রাইফেলটি তুলে নিয়ে টুসিকে বলল, আব চলা যা। ভূতগ্রস্ত দাঁড় হাতে পাওয়া অন্তঃসত্ত্বা টুসি অদৃশ্য মানুষ খেকো সঞ্চিতবার আতঙ্ক ভরা অন্ধকার জঙ্গলের দিকে একবার আর তার খুনি ভাইয়ার দিকে আর একবার চাইতে চাইতে জিপের সামনের সিটে এসে বসল হিরুর পাশে। হিরু জিপটা স্টার্ট করল, হেডলাইট জ্বালালো, তারপর সোজা হুলুক পাহাড়ের দিকে চলতে লাগলো। টুসি বলল, ভাইয়া, হে কি করলে তুমি? 2 খুন করলে? আমার ভয় করছে, শিগগিরই আমাকে বাড়ি পৌঁছে দাও, শরীর খারাপ লাগছে আমার ভীষণ। হিরু চুপ করে থাকলো। একটুক্ষণ পরে আস্তে আস্তে, অথচ যেন অনেক দূর থেকে বলছে এমনভাবে বলল, একটু পরে আর ভয় করবে না, ভালো লাগবে দেখিস। কিছুক্ষণ চুপ করে থেকে টুসি বলল, ভয় আর তো গলায়, কোথায় চললে? বাড়ির উল্টো দিকে? এখনই ফিরলে লোকে আমাকে যে সন্দেহ করবে। বাংলোতে সিপাহী কনস্টেবল তো কম নেই, দারোগাও আছে একজন। ও, টুসি বলল। ইস। হলুক পাহাড়ের খাড়া উঁচু ঘাটির পথটা অনেকখানি খাড়া উঠে যেখানে বাঁক নিয়েছে, তার নিচেই ঘন জঙ্গলে ভরা গভীর খাদ। নিচ দিয়ে একটা ঝর্ণা বয়ে গেছে, জঙ্গলাকীর্ণ এখন, মিশেছে গিয়ে মিরচাইয়াতে। অনেকখানি চড়াইয়ে উঠে আসার পর জিপ থামালো হিরু। টুসি বলল, থামলে কেন? এখান থেকে আমাদের বস্তিটা খুব সুন্দর দেখায়, মনে হয় নেতারহাটে এসেছি। আজ কি সুন্দর চাঁদ উঠেছে দেখ টুসি, ফুটফুট করছে জ্যোৎস্না। নিচের জঙ্গল, টার আর ভালুমার বস্তি কি দারুণ দেখাচ্ছে দূরে। আয়, নেমে আয়, দেখ। তারপর বলল, কতদিন পর এলাম বস্তিতে, তোর সঙ্গে কতদিন পর। টুসি ভয় পাওয়া গলায় বলল, ভাইয়া, সঞ্চিত আছে না? এখানে নামা কি ঠিক হবে? টুসির শরীরটা বড়ই খারাপ লাগছিল। পেটের ভিতরে প্রাণটা নড়ে চড়ে বলে মনে হয় আজকাল। সে যেন একটু আগেই জেনে গেছে যে তার জনক সে পৃথিবী ছেড়ে চলে গেছে, যেন বুঝতে পেরেছে তার বিভৎস মৃত্যুর কথা। সমস্ত শরীরটা গুলিয়ে উঠেছে টুসির, তবুও ভাইরার কথাতে ও নেমেই দাঁড়ালো। সন্ধ্যের বনের স্নিগ্ধতা ভালো লাগলো।
এত উঁচুতে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আবার মনে পড়ল, ইস, হিরু বোনের কোমর জড়িয়ে ধরে ছোটবেলার মতো আদরে বড় উষ্ণতার সঙ্গে কিন্তু যেন অনেক দূর থেকে বলল, তোর জন্য আমার বড় কষ্ট হয় রে টুসি। তুমি কি করবে বলো, সবই আমার কপাল। চন্দ্রালোকিত উপত্যকার দিকে চেয়ে থাকতে থাকতে টুসির দু চোখ জলে ভরে এলো। হিরু টুসির একটু পিছনে দাঁড়িয়ে তার রিভলভারটা বোতাম খুলে রাখা হোলস্টার থেকে বের করলো আস্তে। বের করে নিঃশব্দে হাতে নিল। তারপর টুসির ঘাড়ে পিছনে নলটা দিয়ে ট্রিগার টিপল। একটুও কাঁপল না হাত। কোনো আওয়াজ না করে মুখ থুবড়ে পড়ে গেল টুসি। চুল ছড়িয়ে দুহাত দুদিকে মেলে দিয়ে একটা পাথরের উপর এমনভাবে পড়ল যে আর একটু হলেই খাদে চলে যেত ও। প্রায় 2000 ফিট নিচে। রিভলভারের গুলির আওয়াজ দৌড়ে গড়িয়ে গেল জ্যোৎস্নালোকিত খাদের দিকেই। পরক্ষণে ধাক্কা খেয়ে ফিরে এলো পাহাড়ের দিক থেকে অনেকগুলো আওয়াজ হয়ে। হিরু টুসির পিঠের বাদিকে, যেখানে তার একমাত্র আদরের বোনের ক্ষতবিক্ষত রক্তাক্ত বড় ক্লান্ত হৃদয়, ঠিক সেইখানে আর একবার গুলি করল খুব কাছ থেকে। ঝটিতে ওকে চিৎ করে টর্চ জেলে একবার ছোট বোনের মুখটা দেখে নিল শেষবারের মতো। তারপর গলগল করে গরম তাজা রক্ত বেরোনো শরীরটাকে পা দিয়ে জোরে ঠেলে ফেলে দিল নিচের খাদে। অত নিচে পড়ায় কোনো আওয়াজ শোনা গেল না। একটা কালো উড়ন্ত পিণ্ডর মতো তালগোল পাকিয়ে হাত পা চুল বিভিন্ন দিকে ছড়িয়ে তার সুন্দরী বোন টুসি অদৃশ্য হয়ে গেল খাদের অন্ধকারে। আচমকা কতগুলো টিটি পাখি চারপাশ থেকে ডেকে উঠল একসঙ্গে। তারপর হিরুর মাথার ওপরে চক্রাকারে ঘুরে বেড়াতে লাগলো। জঙ্গলের পাখিদের চোখেও কিছু অদেখা থাকে না, গাছেরই মতো। হিরু তার বন্ধুর রাইফেলটা আর রিভলভারটা ছুঁড়ে ফেলে দিল খাদের নিচে। চটাং চটাং শব্দ করতে করতে পাথরে ধাক্কা খেতে খেতে লাফাতে লাফাতে ওগুলো গিয়ে পড়ল নিচে। তারপর জিভ ঘুরিয়ে আস্তে আস্তে ঘাটিটা নামতে লাগলো হিরু। কিছুটা নামতেই একটা বড় রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে দেখা হলো, রাস্তার একেবারে মাঝখানে। বাঘটা চড়াইয়ে উঠে আসছিল, সরু রাস্তা। জিপ ও বাঘ দুজনের যাওয়ার পথ নেই, কিন্তু বড় বাঘ কখনো রাস্তা ছাড়ে না কাউকে। হিরু একটু ব্যাক করে যেখানে রাস্তাটা দুভাগ হয়েছে সেখানে এসে দাঁড়ালো। বাঘটা সোজা উঠে এসে এক লাফে ডান দিকের পথে নেমে চলে যেতেই হিরু জিপটাকে সেকেন্ড গিয়ারে দিয়ে আবার নামতে শুরু করলো। হিরু ওরাও ভাবছিল, এই সংসারে বিদ্যা, শিক্ষা, অর্থ, জাতের কৌলিন্য এসবই ফালতু। সবচেয়ে যা বড় তা হচ্ছে ইজ্জত। হিরু ওরাওয়ের বোন সেই ইজ্জত দিয়ে দিয়েছিল তার বন্ধুকে, স্বেচ্ছায় হোক কি অনিচ্ছায় হোক। আরও ভাবছিল যে নানকু হারামজাদা খুব বড়, বেশি বড়, কিন্তু কি করে পরের ছেলে পেটে নিয়ে টুসি তাকে বিয়ে করলো? নানকু যদি এত বড় হতে পারল, তবে তার বোনও কেন একটু বড় হতে পারল না? ভালুমার বস্তিতে কি গাছ ছিল না গলায় দড়ি দেওয়ার? হিরু যদি হিরু সিং থাকতো তবে হয়তো অনেক কিছুই মেনে নিতে পারত। লক্ষ লক্ষ নিজ নিজ স্বার্থ বাঁচানো, শহরের সুখ সর্বস্ব, বড় জাতের বাবু অনেক কিছুই মেনে নেয়। বামন, কায়েত, ভূমিহার, ক্ষত্রিয়দের বিবেক হচ্ছে কনভিনিয়েন্সের বিবেক, কিন্তু ওরাও এর বিবেক তা নয়। ওরা ওদের পুরনো মূল্যবোধ নিয়েই বাঁচতে চায়। কে জানে, হয়তো হিরু ভুল। ও যে আদিবাসী, অপাঙ্ক্তেয় হরিজনদেরই মতো। ওদের সংস্কৃতি অনেকই পুরনো, অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এসেছে ওদের এই মূল্যবোধ। শিক্ষিত হয়ে ভারত সরকারের বড় অফিসার হয়েছে বলেই হিরু তার রক্তের কথা ভুলতে পারে না। হিরুর মতো একজন আদিবাসী মানুষের কাছে কি মূল্যবান তা কেবল সেই জানে, এবং সেই মূল্যবোধের মূল্য কি করে দিতে হয় তাও। গভীর বনের মধ্যে একা জিপ চালাতে চালাতে হিরু ভাবছিল যে ওদের যদি কেউ সত্যি সত্যি ভালোবাসত, যদি ওদের সঙ্গে অন্তরের একাত্মতা বোধ করত, তবে তেমন কেউই শুধু কেবল বুঝতে পারত এই মুহূর্তে হিরু ওরাওয়ের আনন্দ এবং দুঃখের গভীরতার স্বরূপ। যুক্তি বা তর্ক দিয়ে নয়, শুধু চোখের জলেই এই মুহূর্তে হিরু ওরাওয়ের প্রকৃত মানসিকতা প্রতিবিম্বিত হতো। শুধুমাত্র
চোখেরই জলে।